সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1132তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই নীরবের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সুন্দরী ভাবির ফাঁদে পড়ে হসপিটালে দেবর। এই গল্পটা চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। দেখেন, নারী হচ্ছে সে জাতি যে জাতি চাইলে একটা পুরুষকে রাস্তা থেকে কুটিপতি বানাতে পারে, আবার চাইলে একজন কুটিপতিকেও রাস্তার ফকির বানাতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে নারীর ছলনায় যে একবার পড়েছে, বিশেষ করে খারাপ নারীর ছলনায় যে একবার পড়েছে, তার জীবন কেমন করে পতন হয়, এই গল্পটাই আজকে তার জ্বলন্ত প্রমাণ। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নীরবের জীবনের এই করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নীরবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীরব হোসেন, আমার বাড়ি বন্তনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি কোনো গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামকরা ব্যবসায়ী। চট্টগ্রাম শহরেই আমার বাবার নিজস্ব অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ছোটবেলা থেকেই আমার জীবনটা অনেক আদর আর ভালোবাসার মাঝে কাটে। আমার বয়স যখন প্রায় 5 বছরের কাছাকাছি, তখনই আমাদের পরিবারে একটা গজব নেমে আসে। গজব বলতে এই গজবটা শুরু থেকেই ছিল, কিন্তু আমি আমার ছোট বয়সে হয়তো এটা খুব বেশি বুঝতে পারিনি। কিন্তু বয়স যখন 5 থেকে 6 বছরে হলো, তখন আমি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারি। আমার আব্বার সাথে আমার মায়ের তেমন কোনো ভালো বনিবনা হচ্ছে না। আমার বাবা দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না, এবং আমার বাবার কিছু খারাপ অভ্যাস ছিল যেগুলো আমি আসলে এখন বলতে চাই না। তো এই কারণে দেখা যায় আমার আম্মার সাথে আমার আব্বার খুব বেশি ঝগড়া হতো। আমার মা কোনোভাবে আমার আব্বাকে মেনে নিতে পারতো না। এরকম করে প্রতিনিয়তই ঝগড়া হতো, এবং প্রতি সপ্তাহে আমার নানা নানি এসে ঝগড়া থামাতো, এবং আমার নানা নানি এসে আমার আব্বাকে, আমার দাদা দাদিকে সবার সাথে কথা বলে যেত, ঠিক করে যেত। এবং যেদিন নানা নানি চলে যেত, ওই দিন রাতেই আবার আব্বার সাথে আমার আম্মার ঝগড়া লেগে যেত। কোনোভাবে আমার আব্বা এবং আম্মার মাঝে ভালো কোনো মিল, মহাব্বত, ভালোবাসা ছিলই না। এরকম করে আমার যখন 5 বছর বয়স, একটা পর্যায়ে আমার মা তখন প্রচুর আমার আব্বার সাথে রাগারাগি করে। আমি শুধু বুঝতে পারি যে একদিন রাতের বেলায় প্রচণ্ড ঝগড়া হয়, এবং ঝগড়া হওয়ার পরের দিন সকালে আমার আব্বা যখন কাজে যায়, আমার মা তখন আমাকে কোলে করে নিয়ে আমার দাদার বাড়ি থেকে চলে আসবে। আমার দাদি সহ আমার পুপিরা সবাই আমার মাকে জড়িয়ে ধরলো যে তুমি যাইও না, মানে যেতে মানা করলো। কিন্তু আমার মা কারো নিষেধ মানলো না। হাতে ব্যাগ নিয়ে আমার মা তখন চলে আসলো আমাদের বাড়িতে, মানে আমার নানু বাড়িতে। আমার নানুর বাসা চট্টগ্রাম শহরেই ছিল, মানে শহরের মধ্যে বাসা ছিল। পরে আসার পরে দেখা গেল যে আমার মামা ছিল বড় 2জন, আমার 2 বড় মামা, আর আমার কোনো মানে ছিল না, খালা ছিল না। আমার মামাই ছিল 2টা, আমার মা 1জন। তো আমার 2 মামা তখন আমার মার সাথে খুব ঝগড়া করতেছে, তুই কেন চলে আসলি, এটা ওইটা। এবং পরের দিন আমার আব্বা তখন আসছে আমার আম্মাকে নেওয়ার জন্য, পরের দিন সকালবেলা। এবং আব্বা খুবভাবে চেষ্টা করছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, মাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিতে পারেনি। এক পর্যায়ে দুপুরের দিকে আমার বড় মামা তখন আমার মায়ের গায়ে হাত তোলে, এবং মায়ের গায়ে হাত তোলার পরে সেদিন রাতের বেলায় আমি জানতে পারি যে আমার মা নাকি আমার আব্বাকে ডিভোর্স করে দেয়। মানে ডিভোর্স করে দেয়, এবং ডিভোর্স দিয়ে দেওয়ার পরেও আমার মাকে ওই পরিবারে ফিরিয়ে নেওয়ার জন্য আমার বাবা বা আমার দাদা দাদি অনেক চেষ্টা করে, তো তারা নিতে পারে না। আসলে আমার আব্বার যে সমস্ত সমস্যাগুলো ছিল, ওই সমস্যাগুলো কারো কাছে বলার মতো না। আমার মা এই জন্য কাউকে বলতে পারেনি, নীরবে মুখ বুঝে অনেক দিন জুড়ে সহ্য করে যায়। কিন্তু যখন সহ্যের বাঁধ ভেঙে যায়, একটা পর্যায়ে আমার আম্মা তখন চলে আসে। আর মায়ের চলে আসাটাই আমার নানুর বাড়ির মানুষজন দেখলো, কিন্তু মা কেন চলে আসলো এইটা কেউ আসলে খুঁটিনাটি বোঝার চেষ্টা করলো না। এরপরে আমার মা আমার নানু বাড়িতে থাকতে শুরু করে। তো আমার বড় মামা তো বিয়ে করছে, আমার একেবারে বড় মামা তো উনি বিয়ে করছে, এবং আমার যে ছোট মামা উনি বিয়ে করে নাই। তো দেখা যায় যে বড় মামা প্রতিনিয়ত আমার আম্মুর সাথে ঝগড়া করে যে তোরে বিয়ে দিলাম এত টাকা পয়সা খরচ করে, তোর স্বামী এত ভালো, ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এত ভালো একজন ব্যক্তি, এরপরেও তুই তাকে ছেড়ে চলে আসলি, এটা তুই কেন করলি। মানে প্রতিনিয়তই আমার মায়ের সাথে আমার ওই মামা তখন ঝগড়া করতো।
ঝগড়া করতে 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 একটা পর্যায়ে মা আর এই ঝগড়াগুলো নিতে পারতেছিল না, এবং এক পর্যায়ে মাও তখন প্রতিবাদ করতে শুরু করে। মাও যখন প্রতিবাদ করে, আমার মামাও যখন ঝগড়া করে, একদিন আমার নানা তখন রাগ করে আমার মায়ের গায়ে হাত তুললো, মানে মাকে মারলো। যেহেতু ভাই বোনের মাঝে এত ঝগড়া হতো, ঝামেলা হতো, এবং মারার পরে মা যেভাবে আমার বাবার ঘর থেকে আমাকে নিয়ে চলে আসলো, ঠিক একইভাবে আমার নানু বাড়ি থেকে মা তখন আমাকে নিয়ে মায়ের এক বান্ধবীর বাসায় চলে গেছে। মানে মায়ের এক বান্ধবীর বাড়িতে চলে গেছে, মায়ের ওই বান্ধবীরও বিয়ে হয়েছে, ওনারও সন্তানাদি আছে, ওখানে চলে যায়। এবং চলে গিয়ে মা তার বান্ধবীর কাছে ইনিয়ে বিনিয়ে কেঁদে কেঁদে সব কিছু বলে যে মার সাথে এটা হইতেছে, মা আর নিতে পারতেছে না, খুব ঝামেলা হইতেছে। একটা পর্যায়ে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমার মা মানে আমার ওই মায়ের বান্ধবী তখন কী করলো, আমার আম্মুর জন্য একটা জব ম্যানেজ করলো, একটা চাকরি ম্যানেজ করলো। এবং চাকরি ম্যানেজ করার পরে আমার আম্মা তখন চাকরিতে ঢুকে গেল। আমার আম্মুর চাকরিটা অনেক ভালো ছিল, মোটামুটি খুবই ভালো একটা প্রতিষ্ঠানে আমার আম্মা তখন চাকরি করতে শুরু করে। তা আম্মু চাকরি করে মাস শেষে বেতন পায়। এভাবে আমার ওই আন্টির বাসায়, মানে মায়ের বান্ধবীর বাসায় আমার আম্মা 2 মাসের মতো থাকে। তো 2 মাস থাকছে যে আমার আম্মা কিন্তু প্রতি মাসে মাসে ভাড়া দিত, মানে হাফ ভাড়া আমার আম্মা দিত, হাফ ভাড়া আন্টি দিত। তো আন্টির 3টা ছেলে মেয়ে আছে। এখন ওনার ছেলে মেয়ে, ওনার হাজব্যান্ড, ওনার শ্বশুর শাশুড়ি, আমরা একটা বাসার মধ্যে খুব ঘেঁচাঘেঁচি হয়ে যায়, মানে থাকাটা খুব কঠিন হয়ে যায়। এক পর্যায়ে আমার আম্মা তখন করলো কি, একটা সিঙ্গেল বাসা নিয়ে নিল, মানে একটা ছোটোখাটো দেখে একটা বাসা নিল, এবং ওই বাসাতে তখন আমাকে নিয়ে গেল। আমি আর আম্মু তখন ওই বাসাতে থাকতাম। আম্মু তখন আমাকে, আমরা যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ের নিচেই, মানে ওই বিল্ডিংয়ের মধ্যেই একটা কিন্ডার গার্ডেন ছিল, আমাকে ওই কিন্ডার গার্ডেনে তখন আমার আম্মু ভর্তি করাই দেয়। আমি তখন ওই কিন্ডার গার্ডেনে পড়াশোনা করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সময়গুলো খুব ভালোই কাটতেছে, মানে আমার মাঝে আর কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই, দিন রাতগুলো খুব বিন্দাস কাটতেছে। আমি পড়াশোনা করতেছি, আম্মুর সাথে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যে বাবা আমাকে দুনিয়াতে এনেছে, আমার ওই বাবা আমার মায়ের আর কোনো খবর নেয়নি। শুধু তাই নয়, আমার নানা নানি আমার মাকে অসম্ভব রকম ভালোবাসতো, কিন্তু সেই নানা নানি পর্যন্ত আমার আম্মার কোনো খোঁজ নেওয়া প্রয়োজন মনে করলো না। আমার নানা নানি, আমার বাবা, আমার বাবার পরিবার, আমার নানার পরিবার সবাই আমার মাকে ভুলে গেল। মা তখন এক ছন্ন ছাড়ার মতো চাকরির উপরে ডিপেন্ড করে চাকরি করতে শুরু করে। আমি তখন পড়াশোনা করে, মা তখন চাকরি করে। এইভাবে অনেকগুলো দিন কেটে যেতে যেতে হঠাৎ করে মাঝে মাঝে আমি দেখতাম আমাদের বাসায় একজন লোক আসে। তো একজন লোক আমাদের বাসায় আসতো, তা ওনার আমি চিনতাম না। উনি আমার মানে বয়স্ক ছিল, আমার আব্বার বয়সের থেকে একটু বেশি বয়স হবে, মানে আমার আব্বার থেকে একটু বেশি বয়স্ক হবে। এই লোকটা তখন আমাদের বাসায় আসতো। আসলে পরে আমার আম্মা ওনার জন্য খুব ভালো রান্না বান্না করতো, ওনার সাথে থাকতো, খাওয়াইতো, এবং ওনাদের মাঝে আমি অনেক প্রেম ভালোবাসা দেখতাম, যেটা আমার বাবার সাথে আমার মায়ের ছিল। এরকম করে দেখতে দেখতে আমি ওনাকে আঙ্কেল করে ডাকতাম। প্রায় বৎসর খানিক পরে আমার আম্মু একদিন আমাকে হঠাৎ করে বলতেছে যে, নীরব, তুমি ওনাকে আর আঙ্কেল ডেকো না, ওনাকে তুমি বাবা করে ডাকো। তা আমি তখন আম্মুরে বলি, ছোটো মানুষ তো, আমার না বাবা আছে। মা তখন আমাকে বলে, তোমার ওই বাবা বাদ, আজকে থেকে উনিই তোমার বাবা, তুমি ওনাকে বাবা করে ডাকবা। পরে আম্মুর কথা শুনে আমি বলছি ঠিক আছে। পরে আমি ওই ভদ্রলোককে বাবা করে ডাকতে শুরু করি, এবং তিনিও আমাকে সন্তানের মতো আদর করে। মাঝে মাঝে আমাদের বাসায় আসে, আমাদের বাসা থেকে যায়, আমাদের বাসায় এটা ওইটা নিয়ে আসে। মানে আমার আম্মুকে বাজার সাজার করে দেয়, বাসা ভাড়া দেয়, এবং আমার আম্মু যে চাকরি করে, মানে খুব ভাবে হচ্ছে উনি ভালোভাবে আছে। এরকম করতে করতে আমি অনেকটাই বড় হই, এবং বড় হওয়ার পরে জানতে পারি আমার আম্মা যে প্রতিষ্ঠানে চাকরি করে ওই প্রতিষ্ঠানেরই সিনিয়র পোস্টে হচ্ছে আমার এই লোকটা আছে, মানে যিনি আমার বাবা, মানে সৎ বাবা, তিনি আছে। এবং আমার বয়স যখন প্রায় আমি তখন ক্লাস 9-এ পড়ি, ওইটুকুনি বলি, ক্লাস 9-এ পড়া অবস্থায় আমি জানতে পারি যে আমার বাবা, মূলত আমি যাকে বাবা করে ডাকি, তিনার আরেকটা পরিবার আছে, এবং সেই পরিবারে তিনার একটা ছেলে আছে, মেয়ে আছে, তার একটা নিজস্ব পরিবার আছে, তো ওনার ওয়াইফ আছে। আমার আম্মা হচ্ছে মানে তার সেকেন্ড ওয়াইফ। তো সবসময় উনি আমার আম্মাকে বলতো যে, তুমি আমার সাথে চলো, তুমি এখানে কেন থাকবা, তোমার সন্তান নিয়ে তুমি চলো। মানে আমার আম্মাকে নিতে চাইতো ওই পরিবারে, কিন্তু আম্মু ওই পরিবারে খুব একটা যেতে চাইতো না। মানে ওনার পরিবার হচ্ছে গ্রামে থাকতো, মানে ওনার ওয়াইফ, তারপর হচ্ছে ওনার ছেলে মেয়ে সবাই গ্রামে থাকতো, চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো একটা গ্রামেই থাকতো। তো আমার আম্মুকে নিতে চাইলে আমার আম্মু বলতো, আমি গ্রামে থাকবো না, আমার গ্রামে যেতে ভালো লাগে না। আব্বু তখন ঝগড়া করতো যে, কেন যাবা না, গ্রামে সবাই থাকে, তোমার থাকলে সমস্যা কি, আমার আগের ওয়াইফ গ্রামে আছে, আমি তোমাকে আলাদা ঘর বানাই দিব, তুমি কোনো সমস্যায় পড়বা না। আর আমার আব্বুর চাকরি তখন রিটায়ার্ডের পথে, মানে আব্বুর হিসাব হচ্ছে ওনার তো রিটায়ার্ড হয়ে যাবে, রিটায়ার্ড হলে উনি গ্রামে চলে যাবে। এখন আমার আম্মার শহরে একা একা কীভাবে থাকবে। আমার আম্মু তখন বলতেছিল যে, তোমার রিটায়ার্ড হয়ে গেলে সমস্যা নেই, তুমি গ্রামে যাবা, গ্রামে থাকবা, আর আমি এখানে নীরবের সাথে থাকবো, তুমি মাঝে মাঝে আসবা, আমাকে দেখবা, আমাদের সাথে থাকবা, ওইটা বলে। কিন্তু আমার আব্বুর কথা হচ্ছে যে, না, আমি যেহেতু গ্রামে চলে যাবো, তো তুমি আমার সাথে গ্রামে চলে যাবা, তোমার এখানে চাকরি করার দরকার নেই। এবং এক পর্যায়ে আমার আব্বু তখন করলো কি, মারে প্রেশার দিল যে, না, তোমার যাওয়াই লাগবে। মা তখন বাধ্য হয়ে করলো কি, মানে গেল।
ওই পরিবারে গেল। ওই সময় কিন্তু আমার নানুর সাথে আমার আম্মা মাঝে মাঝে কথা বলতো। আমার নানু আমাদের বাসায় আসতো, আমার নানাও আসতো, মামারা আসতো না, নানা নানি আসতো, কথা বলতো আমার আম্মুর সাথে। এবং আমার ওই মানে সৎ যে আব্বু ছিল, আব্বুর সাথেও কথা বলতো। মোটামুটি মানে একটা পারিবারিক একটা রিলেশনও তখন হয়ে যায়। পরে আমার মা তখন ওখানে যায়, গেলে পরে আমাকে সহ নিয়ে যায়। তখন আমি এসএসসি পরীক্ষা দিব, ওই মুহূর্তে আমাকে নিয়ে যায় না বলতে আমাকে নিয়ে যায়, কিন্তু আমার আবার দিয়ে যায়। তো স্কুলে যে হোস্টেল ছিল আমাকে তখন ওই হোস্টেলে ভর্তি করায় দিয়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিব, পড়াশোনা করতেছি, হোস্টেলে থাকতেছি, পড়তেছি। তখন আমি ক্লাস 10-এ পড়ি, সামনে আমার এসএসসি পরীক্ষা। ওই মুহূর্তে আমার আব্বু রিটায়ার হয় এবং রিটায়ারের পর আমার আব্বু তখন আম্মুকে নিয়ে চলে যায়। পরে এসএসসি পরীক্ষা দিলাম হোস্টেলে থেকে, আবার নানু বাড়িতেও থাকতাম, হোস্টেলে থাকতাম, মানে দুই জায়গায় মিলিয়ে থাকতাম। পরে এসএসসি পরীক্ষা রেজাল্ট মানে শেষ হওয়ার পরে আমি তখন আমার ওই গ্রামে চলে গেছি, আমার আম্মুর কাছে। কিন্তু ভাই গ্রামে গিয়ে না আমি কোনোভাবে গ্রামের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না। ধরেন গ্রামের একটা মানে গ্রামের লাইফস্টাইল আর শহরের লাইফস্টাইলের মাঝে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এখন গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ, আমি এটার সাথে মিশে উঠতে পারতেছি না। আমি কয়েকদিন পরে অসুস্থ হয়ে যাই, আমি ঠিকমতো চলতে পারি না, ফিরতে পারি না, খুব ঝামেলা হয়ে যায়। এবং এরই মাঝে আমার এসএসসি রেজাল্ট আউট হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে গ্রামের একটা কলেজে ভর্তি করাবে। যদিও তখন আর আমার আব্বুর কথার উপরে আম্মু তেমন কোনো কথা বলতো না। পরে আব্বু তখন আমাকে গ্রামের একটা কলেজে ভর্তি করাই দেয়। আমি তখন গ্রামের একটা কলেজে পড়ি। একটা বিশাল বাড়ি, মানে এত বড় বাড়ি মনে হয় আমার জীবনে আমি খুব কমই দেখছি। ওই বাড়ির এক মাথা হচ্ছে আমার সৎ মায়ের বাড়ি, আমার সৎ মা থাকে, এবং অন্য মাথা হচ্ছে আমি আর আমার মা থাকি। তো আমার একটা সৎ ভাই আছে, মানে ওনার নাম হচ্ছে গিয়াস ভাইয়া, আমার বড় ভাই, আর আমার একটা সৎ বোন আছে। তো ওই সময়টা আমার সৎ বোনের জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘরটর আসতেছে এরকম। তো একটা পর্যায়ে আমার সৎ বোনের বিয়ে হয়ে যায়। আমার সৎ বোনটা অনেক ভালো ছিল, এবং সৎ বোনের বিয়ে হয়ে যাবার পরেই হঠাৎ করে আমার সৎ মা চেঞ্জ হয়ে যায়। আমার সৎ মা কিন্তু আগে এরকমটা ছিল না, মানে আমার মাকে মানতো বা মাকে মেনে নিয়েছে, মার সাথে কথাবার্তা বলতো, সব কিছু ঠিক ছিল। কিন্তু যখনই ওনার মেয়েটার বিয়ে হয়ে যায় ঠিক তখনই আমার সৎ মা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। কথায় কথা আমার আম্মুর সাথে ঝগড়া করে, আম্মুকে মারতে আসে, মানে এবং একটা পর্যায়ে আমার আম্মুর গায়ে হাত পর্যন্ত তোলে। এই অবস্থার মধ্যে যখন সময় কাটতে শুরু করে, আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমার মাকে পুনর আবারও শহরে পাঠিয়ে দিবে। যেহেতু তার প্রথম বউয়ের সাথে আমার আম্মা থাকতে পারতেছে না, শহরে পাঠিয়ে দিবে। কিন্তু আমার আম্মা তখন আর শহরে আসবে না। আম্মা তখন গ্রামে থাকছে অনেক বছর, দেখছে যে আমার আব্বার জায়গা আছে, সম্পত্তি আছে, এবং সব কিছু আমার আম্মা দেখছে। আমার আম্মার হিসাব হচ্ছে আম্মু যদি গ্রামে চলে আসে তাহলে এই যে প্রপার্টিগুলো আছে, এই যে সম্পত্তিগুলো আছে, এই সবগুলোই হচ্ছে আমার মানে সৎ ভাইয়েরা দখল করে নিবে, আমার সৎ বোন দখল করবে, আমার সৎ মা দখল করবে। এই সিদ্ধান্ত নিয়ে আমার আম্মু বলছে আমি আর গ্রামে যাব না, আমি শহরেই থাকবো। পরে আমার আম্মু শহরে থাকতে শুরু করে। এইভাবে যুদ্ধ ঝামেলা, মানে এমন করতে করতে আমার যে বড় গ্যাস সৎ ভাই ছিল, আমার সৎ ভাই দিন আমার আব্বাকে মারে। মানে আমি তখন পড়তেছি, আমি তখন ওই গ্রামেরই একটা কলেজে ভর্তি হয়েছি, ওখানে পড়াশোনা করি। হঠাৎ করে জানতে পারি যে বাজারে আমার আব্বাকে নাকি মারছে, এরকম খবর পাইছি, বাড়িতে খবর আসছে। আসার পর আমি আর আম্মা দৌড়ে বাজারে গেছি তখন, এবং বাজারে গিয়ে দেখতেছি ঠিকই আমার আব্বাকে বাজারের এই যে ফার্মেসিগুলো হয় না, গ্রামীণ ফার্মেসি, ওই ফার্মেসির মধ্যে আমার আব্বাকে তখন বসা রাখছে। আব্বুর মাথা ফেটে গেছে। আমার আম্মু তখন গেছে, আমার আব্বু তখন আমার আম্মুরে জড়াই ধরছে, আমার জড়াই ধরছে। পরে বললেন যে আব্বু কী হয়েছে? আমি কিন্তু ওনার সন্তান না, সত্যি কথা যেটা, মানে ওনার থেকে তো আমি দুনিয়াতে আসি নাই। পরে আমি ওনারে ধরাধরি করে বাসে আনছি, আনার পরে ওনার খুব যত্ন করতেছি। এরপর থেকে আমি আমার আব্বুর সাথে বাজারে যাইতাম, আব্বুর সাথে বাজার থেকে আসতাম। আর আমার ভাইয়া তখন আমার আব্বুকে মারার জন্য মানে কী যে একটা অবস্থা করতো বলার মতো না। মাঝে মাঝে লোকজন নিয়ে আসতো, আমাদের বাড়ির মধ্যে মানে লাঠি দিয়ে পিটাইতো, আমাদের বাড়ির ঘরদুয়ার ভেঙে ফেলার চেষ্টা করতো, মানে খুবভাবে আমাদেরকে ঝামেলা করতো। আমার আব্বাকে যেখানে পাইতো আমার সামনে, এবং আমার সামনে একদিন আমার বড় ভাইয়ের হাতাহাতি হয়, যে আমার আব্বাকে মারার জন্য আসে বাজারে, আমি সামনে দাঁড়াই, এবং আমার বড় ভাই আমার কলার চেপে ধরে আমাকে মারার জন্য চেষ্টা করে, এবং আমার আব্বুর গায়েও হাত তোলে। এরকম করে খুব ঝামেলা হতে হতে একটা পর্যায়ে আমার আব্বু তখন আমার বড় ভাইয়ের নামে, মানে গিয়াস ভাইয়ের নামে থানায় একটা মামলা করে, বাবা হয়ে সন্তানের নামে মামলা করে। এবং সেই মামলা ধরে গ্রামবাসী তখন একটা সিদ্ধান্ত ডাকে, মানে একটা দরবার ডাকে। দরবারের মধ্যে আমি সর্বপ্রথম জানতে পারি যে আমার বাবা তার স্থাবর যত প্রপার্টি আছে, যত ধন সম্পত্তি আছে, তার যত ব্যাংকে টাকা আছে, সব কিছু আমার আব্বা আমার নামে লিখে দিছে। এবং মূলত ঝামেলা এটা নিয়ে, কেন আব্বু সব কিছু আমার নামে লিখে দিল, আমাকে কেন সব কিছু দিল, আমার তো সৎ ভাই আছে, সৎ বোন আছে, আমার সৎ মা আছে, ওদেরকে কেন দিল না, এই জিনিসগুলো নিয়ে তখন মানে আমার ওই সৎ ভাই, মানে আমার গ্যাস ভাই তখন আব্বার উপরে খেপে গেছে। তো ভাই একটা সত্যি কথা, হয়তো অনেকেই মনে করবে যে আমরা সম্ভবত আমার আব্বাকে ভুলিয়ে ভালিয়ে আব্বার কাছ থেকে সম্পদ নিয়েছি। আমি কোনোদিনও জানতাম না যে আব্বা আমার নামে প্রপার্টি লিখে দিছে। ইভেন আমার মাও কোনোদিনও এটা বলতে নাই। আর আমার মা এটা নিয়ে আর আব্বুর সাথে ঝগড়া করতো যে তোমারও তো ছেলে মেয়ে আছে, ওদেরকে না দিয়ে কেন ওরে দিয়ে দিবা।
আমার আব্বা সবসময় আমার আম্মুরে বলতো যে ওরা কখনো আমার কবরের কাছে যাবে না, ওরা কখনো আমাকে বাবা করে ডাকে না। যে সন্তান আমাকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করে, যেই সন্তান বাজারে শত শত মানুষের সামনে আমাকে জুতা দিয়ে পিটাইতে যায়, ইভেন যেই মেয়ে তার মায়ের কাছে আসলে আমাকে একবার বাবা করে ডাকে না, আমি সেই ছেলে মেয়ের জন্য কোনো কিছুই করব না। ওরা থাকুক না থাকুক, ওরা খাক বা মরে যাক, এটা আমার দেখার বিষয় না। আমি ওদের জন্য কোনো কিছুই করবো না। আমার আব্বা মানে একদম কঠিন হয়ে গেল আমার ভাই বোনদের জন্য, মানে সৎ ভাই বোনদের জন্য। এবং একটা পর্যায়ে আমার আব্বা তখন কিছুই দিল না। তখন আব্বা ওই গ্রামীণ দরবারের মধ্যে বলল, তাদেরকে 2 দিনের সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি তারা আমার ঘর বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে তাদেরকে কিভাবে বিদায় করতে হয় আমি ওভাবেই করব। এবং সেই দরবারে আমার আব্বা তখন আমার সৎমাকে তালাক দিয়ে দেয় সবার সামনে, গ্রামবাসী সবার সামনে তালাক দেয়। এবং তালাক বাবদ আমার আম্মা যে 70 না 80 হাজার টাকা ওই সময় বিয়েতে আমার আব্বার সাথে পায়, ওই টাকা আমার আব্বু দিয়ে দেয়, কাবিনের টাকা দিয়ে দেয় সবার সামনে, দিয়া বলে আমি ওরে বিদায় করে দিলাম। কারণ আমার সৎমাও কিন্তু আমার ওই সৎ ভাইয়ের সাথে গ্রুপিং করে একসাথে আমাদেরকে মানে আমার আব্বুকে মারার প্ল্যানিং করছিল। পরে এই ঘটনার পরে তখন আমার সৎমা চলে যায়, আমার মানে সৎ মায়ের যে বাপের বাড়ি আছে ওখানে চলে যায় আমার সৎ ভাইকে নিয়ে। পরে পুরোটা বাড়ি আমরা ভেঙে ফেলি, বুলডোজার দিয়ে ভেঙে আমরা তখন চারপাশে ওয়াল টোয়াল করে বাড়িটিকে সুন্দর করে ফেলি। কিন্তু আমার সৎমা চলে যাওয়ার পরে আমার আব্বা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। মানে এই যে ঝামেলাগুলো গেল, আমার আব্বার গায়ে হাত তুললো, আমার আব্বাকে মারলো। এবং আমার আব্বা কিন্তু আমাদের এলাকাতে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ ছিল, এবং যতটাই না শিক্ষিত ছিল ততটাই সম্মানিত ছিল। সবাই আমার আব্বাকে অনেক সম্মান করত। আমাদের গ্রামের যে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, স্কুল ছিল, এই সবগুলোর সভাপতির দায়িত্ব কিন্তু আমার আব্বা ছিলেন। এবং আমার আব্বা এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও আমার আব্বার উপরে এই অমানসিক নির্যাতন বা আব্বাকে মারা, আব্বার সাথে এটা করে ওইটা করা, এগুলো আসলে আমার আব্বা মানে খুবভাবে মেনে নিতে পারে নাই, মানে আমার ওই বড় ভাইয়ের কাছ থেকে। এবং সেই আঘাতটায় আমার আব্বু সইতে না পেরে আব্বু তখন কান্নাকাটি করে এবং অনেকটা অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া করে না। আমার আম্মু তখন আব্বুকে টেক কেয়ার করে এবং বলে যে তুমি প্রয়োজনে তোমার ওয়াইফকে নিয়ে আসো, এবং তারপরও তুমি খাওয়া দাওয়া না করে থেকো না, তুমি এভাবে নিজেকে কষ্ট দিও না, এরকমভাবে আমার আব্বাকে বলে। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে যে না, যাকে আমি একবার ছেড়ে দিছি এবং যে আমার পরিবার থেকে চলে গেছে, তাকে আমি দ্বিতীয়বার আমার পরিবারে আনবো না। এতে যদি আমার মৃত্যু হয়ে থাকে, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমি ওকে আর আনবো না। এবং সর্বোপরি তখন আমার আম্মাকে আর আনলোই না। এবং একটা পর্যায়ে আমার আব্বা হঠাৎ করে একদিন মারা গেল বলতে রাতের মধ্যে আমার আব্বুর হঠাৎ করে বুক ব্যথা উঠলো। এবং বুক ব্যথা ওঠার পর আমরা তখন আব্বুকে হসপিটালে নিয়ে যাই। এবং হসপিটালে নিলে পরে সেখানে যে ডাক্তার ছিল তিনি বললো যে আমার আব্বু নাকি হার্ট অ্যাটাক করছে। রাত্র প্রায় 3টার দিকে আমার আব্বুই হসপিটালে মারা যায়। এবং হসপিটালে মারা যাওয়ার পরে আমরা তখন আমার সৎ ভাই বোনদেরকে খবর দিই, আমার মাকে খবর দিই, কিন্তু আমার ভাই আসে, আমার সৎমা তখন আসে না। আমার বড় ভাইয়া মানে গিয়াস ভাইয়া, উনি আমার আব্বাকে দাফন খাফন করার জন্য আসে। এবং আব্বুর মৃত্যুর পরে আমার মার উপরেও কিন্তু মোটামুটি অনেকটা ঝামেলা যেত। তা আমি তখন ওই যে কলেজে পড়তাম, কলেজেও পড়াশোনা বন্ধ করে দিই, কলেজে আর পড়ি না, আম্মুর সাথেই থাকে। আমার আম্মুর ঘরে আর কোনো সন্তানাদি কিন্তু হয়নি। আমার আব্বুকে বিয়ে করার পরে আমার আম্মুর কোনো সন্তান হয়নি, একমাত্র আমিই ছিলাম। এবং আমি তখন আমার আব্বুর সাথে আছি, আমার আম্মুর সাথে আছি, মানে আমার ওই মায়ের সাথে আছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে কী করা যায়, এভাবে তো আসলে কোনো জীবন কাটতে পারে না, কিছু না কিছু একটা তো করতে হবে। পড়াশোনা যেহেতু বন্ধ করে দিলাম, আব্বার জায়গা সম্পত্তি আছে, এগুলো দেখভাল করে তো চলা যায় না। পরে আমার ভিতরে হঠাৎ করে একটা শখ জাগলো, এটা আমি শখই বলবো, যে আমি শখ করলাম আমি একটা গরুর ফার্ম করব। মানে গ্রামের মধ্যে অনেক সুন্দর পরিবেশ ছিল গরুর ফার্ম করার মতো, এবং ওই কৃষিকাজটার উপরে আমার হঠাৎ করে একটু আকর্ষণ চলে আসলো। যদিও আমি ছোটোবেলা থেকেই মানে শহরেই বড় হয়েছি, শহরেই আমার উঠা বসা, গ্রামে এসে আমি ঠিকমতো থাকতেও পারি না। অথচ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি গ্রামে একটা গরুর ফার্ম করব। তো আমি তখন গ্রামে একটা গরুর ফার্ম করলাম। আমি তখন গরুর ফার্ম দেখাশোনা করতেছি এবং গরুর সাথে মানে গরুর ফার্ম দেখাশোনা করি। এরকম করে ব্যবসা করতে করতে আমাদের গ্রামেরই একটা মেয়ে, নাম হচ্ছে ফারিয়া। এই মেয়েটা মানে ও থাকতো হচ্ছে ও নানু বাড়িতে, ও নানু বাড়িতে থাকতো, পরে ওদের বাড়িতে চলে আসে। মানে পরীক্ষা এসএসসি পরীক্ষার আগে ক্লাস 9-এ ভর্তি হয়ে আমাদের স্কুলে এসে ওইখানে পড়ে। তো একদিন এই মেয়েটার মা আসছে, এসে আমার বলতেছে যে নীরব, তুমি নাকি দুধ রোজ দাও। মানে আমি কিন্তু আমার যে গরুর দুধ আবার রোজ দিতাম, মানে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতাম। এইটা আমার একটা বিজনেস ছিল আর কি, এবং বিজনেস হবি দুইটাই ছিল। পরে ওই ফারিয়ার মা তখন আমারে বললো যে তুমি আমারে মানে গরুর দুধ দিও। মানে ওনারা আসলে অত বড়লোক ছিল না, মোটামুটি মিডল ক্লাসের ছিল। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন এসএসসি পরীক্ষার প্রায় 7-8 মাস আগের ঘটনা। পরে আমি বললাম গরুর মানে প্রতি মাসে মানে প্রতিদিন ওনাদেরকে দুধ দিতে আসি, এবং উনি বললো ওনার মেয়ের সামনে পরীক্ষা, তো এই জন্য রাতের বেলা ওনার মেয়েকে একটু দুধ খাওয়ানো দরকার। মধ্যবিত্ত ফ্যামিলি হলে কী হয়েছে, কিন্তু রাতের বেলা একটু দুধ খাওয়াইতো মেয়েরে।
তো দুধ খাওয়াইতো। এখন এরকম করে যেতে যেতে 1 মাস কেটে গেল। 1 মাস পর ওর মা তখন আসছে আমার কাছে টাকা নিয়ে, মানে আমাকে টাকা দিবে, দুধের টাকা দিতে আসছে। তো আমার তো আসলে ভাই অতটা অভাবী কিন্তু আমি ছিলাম না, কারণ আমার আব্বার অগাধ সয় সম্পত্তি ছিল। এইগুলো বিক্রি টিক্রি করে বা ওইগুলো চাষাবাদ করেও কিন্তু আমার ফ্যামিলি চলে যায়, কারণ আমার পরিবারে তো কোনো সদস্য নয়, আমি আর মা আমরা দুজনে। পরে উনি যখন টাকা দিতে আসছে আমি বললাম, আন্টি ওনাদের পারিবারিক অবস্থা যেহেতু ভালো না, ওনার যেহেতু গরিব মানুষ, পরে আমি বললাম, আন্টি আমি আপনার কাছ থেকে টাকা নিব, কিন্তু এখন না, 7 থেকে 8 মাস বা 1 বছর পরে। পরে আমার বলতেছে, কেন বাবা 1 বছর পরে কেন নিবা? আমি বললাম 1 বছর পরে হয়তো নিতেও পারি, নাও নিতে পারি। তো আমাকে বলে, মানে বুঝলাম না, কেন নিতেও পারো নাও নিতে পারো, কারণটা কি আমাকে বলো। আমি বললাম, আপনি দুধগুলো কেন নিয়ে যান? বলে, আমার মেয়ের জন্য। আমি বললাম, আপনি মেয়ে এসএসসি পরীক্ষা দিবেন না? বলে, হ্যাঁ। আপনি মেয়ে যদি এসএসসিতে পাশ করতে পারে, মানে মোটামুটি একটা ভালো রেজাল্টে পাশ করে, তাহলে আপনার মেয়ের কাছ থেকে আমি দুধের টাকাটা নিব না, এটা আমি ফ্রিতে খাওয়াইলাম আপনার মেয়েরে, যেহেতু সে এসএসসি পরীক্ষার্থী। আর যদি ফেল করে আন্টি, তাহলে আপনি কিন্তু আপনাকে দুধের টাকা দিতে হবে। তো উনি তখন বলে, দূর বাবা, এটা কোনো কথা হইল? আল্লাহ, হ্যাঁ এটাই কথা, আপনি আপনার মেয়েরে বললেন। পরেও উনি সম্ভবত ওনার মেয়েরে বলে, এবং মেয়েরে বলার পরে মাঝে মাঝে আমার বাজার থেকে আসার সময় তো মোটরসাইকেল ছিল আমার, তো মোটরসাইকেল দিয়ে আসার সময় রাস্তা আমার সাথে দেখা হইলে বলতো, আমি কিন্তু ঠিকমতো পড়াশোনা করতেছি, আপনার কিন্তু দুধের টাকা মায়ের হয়ে যাবে। তাই আমি বললাম, ঠিক আছে সমস্যা নাই। বলে, এত কষ্ট করে গরুরে খাওয়াইতেছেন, আপনার কিন্তু দুধের টাকা মায়ের, আমি কিন্তু ঠিকমতো পড়াশোনা করতেছি, এগুলো বলে রাস্তাঘাটে দেখা হলে। এরকম করতে করতে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মুরগির ফার্ম করে একজনে, উনি আগে ইতালিতে থাকতো, ইতালি থেকে আসছে, অনেক পয়সাওয়ালা মানুষ। উনি একটা বিশাল মুরগির ফার্ম করে, এবং ওই মুরগির ফার্মে আমার ভাই, মানে গিয়াস ভাই ওখানে চাকরি করে। যে কোনো একজন লোকের কাছ থেকে আমি জানতে পারছি যে গিয়াস ভাই ওখানে চাকরি করে। এবং আমার যে সৎমা ছিল তিনিও কিন্তু মারা গেছে এরই মাঝে, আমি বলতে ভুলে গেছিলাম, সৎমা মারা গেছে। এবং সৎমা মারা যাওয়ার পরে আমি, মানে খুব খারাপ লাগে, আমি যাই ওনার কবরে, আমি মাটিও দিই, উনি যাই হোক, কিন্তু আমার মা ছিল। পরে আমার ওই গিয়াস ভাই মাঝে মাঝে আমার আব্বার কবরে আসতো, কিন্তু আমাদের বাড়ির মধ্যে আসতো না। আমাদের যে কবরস্থান ছিল, আব্বুর কবরে যাইতো, মাঝে মাঝে আব্বুর কবর জিয়ারাত করতো, আব্বুর কবরের পাশে বসতো। এবং আমি লোক মারফতে খবর পাইলাম যে আমি কিন্তু ভাইরা আবার টাকা ঢুকে দিলে আমার কাছ থেকে নিত না। যদি বলতাম যে ভাই কিছু টাকা নিয়ে যান, কারণ ওনার তো আসলে চলার কোনো অ্যাবিলিটি ছিল না, উনি তো মানে ওরকমভাবে চলাফেরা করতে পারতো না, তার তো ওরকম টাকা পয়সা নাই। তো এই জন্য আমি যদি টাকা দিতে চাইতাম, উনি নিত না, আমারে বলতো যে না, তুই আমার ছোটো ভাই, লাগবে না। পরে যে কোনো একটা লোকের মাঝে খবর পাইলাম যে আমার ভাই ওই মুরগির ফার্মে চাকরি করে, এবং খবরটা জানার পরে আমার ভাই তখন খুব খারাপ লাগছে যে এটা কেন, আমার ভাই মুরগির ফার্মে চাকরি করে, তো শত হইলেও সৎ ভাই হোক না, তাও তো সে আমার ভাই। আর আরেকটা বিষয় তখন আমার মাথার মধ্যে আসছে, মানে কিছু বিবেকবান মানুষ আর কি, বিবেকবান মানুষগুলোই মনে হয় জীবনে সবচেয়ে বেশি বাঁশ খায়, মানে আমার জানা মতে। এখন আমার ভিতরে এই জিনিসটা আসছে, আজকে আমি যে সম্পত্তি ভোগ করতেছি, বা যে সম্পত্তি আমি থাকতেছি, বা যে টাকা পয়সা আমি ইউজ করতেছি, এগুলার মানে মূল হিসাব করতে গেলে কিন্তু ওইগুলার কোনোটাই কিন্তু আমি মালিক না। এই সবগুলো সয় সম্পত্তি ভাই, এগুলো যাই আছে, এগুলো সব কিছুর মালিক কিন্তু গিয়াস ভাই। কারণ আমার আব্বার উরু থেকে কিন্তু গিয়াস ভাই আসছে, মানে উনি কিন্তু এই প্রপার্টিগুলোর মালিক, আমি কিন্তু আমার আব্বার সন্তান না, আমার আম্মা কিন্তু আরেক পরিবার থেকে আমাকে নিয়ে আসছে। তো এগুলোর মূল মালিক কিন্তু গিয়াস ভাই। এই জন্য আমার ভিতরে একটা মায়া লাগলো যে আমি একদিন পরে ওনার বাড়িতে, মানে উনি যেখানে কাজ করে, মুরগির ফার্মে কাজ করে, ওখানে গেছি, এবং যাই দেখতেছি ভাই এত বিশাল একটা মুরগির ফার্ম, মাত্র 2 জন মানুষ, এবং গিয়াস ভাই এরকম কাজ করতেছে যে ওনার মানে লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা, কাজ করতে করতে, বিশাল কাজ, মানে অনেক কাজ করতেছে। এবং দেখে আমার কাছে খুব মায়া লাগলো, এবং মায়া লাগার পর আমি তখন আসছি বাড়িতে, এসে আমার মারা তখন বিষয়টা বলছি যে মা, এমন এমন ঘটনা, গিয়াস ভাই ওখানে চাকরি করে, এবং উনি নাকি ওই সময় বিয়েও করছে, মানে বিয়ে করছে, বউ নিয়ে থাকতে পারে না, খুব অভাবে আছে। তো পরে আমি তখন মারে বললাম, মা এমন এমন ঘটনা, গিয়াস ভাই ওই মুরগির ফার্মে চাকরি করে, আমার কাছে বিষয়টা খারাপ লাগে, শত হলে তো তিনি আমার ভাই, এখন আমি তারা আইনা নিলে আমার গরুর ফার্মে চাকরি দিই, উনি আমার গরুর ফার্মে চাকরি করুক। আমার মা তখন বলতেছে যে না, এটা কোনো কথা হইল, তোর বাবা যারে বিদায় করে দিছে, তোর বাবা তো জেনে শুনে বুঝেই বিদায় করছে, ওরা যদি ভালো হতো তাহলে তো তোর বাবার বিদায় করতো না। পরে আমি বললাম যে মা দেখো, তোমারও তো একদিন মরতে হবে, এবং মৃত্যুর পরে তোমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আব্বা হয়তো রাগের বশবর্তী হয়ে ভাইয়াকে কোনো কিছু দেয় নাই, এটা ঠিক আছে, বা ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিছে, কিন্তু মূলত তো আমার ভাইয়া মালিক, এই বাড়ির সয় সম্পত্তির মালিক। তো আমি তো আর আমার সম্পদ লিখে দিচ্ছি না, ভাইয়া জাস্ট হচ্ছে তার বউকে নিয়ে আমাদের ওই মুরগির ফার্ম, আমাদের ওই গরুর ফার্মে চাকরি করুক না। আম্মু তখন একটা সময় বলো যে আচ্ছা ঠিক আছে। পরে আমি তখন ভাইয়ার কাছে গেলাম, ভাইয়ারে গিয়া বললাম যে ভাইয়া, এই মুরগির ফার্মে আপনার চাকরি করতে হবে না, আপনি আমার গরুর ফার্মে চাকরি করবেন, ওখানে চলেন। না ভাইয়া যাবে না, মানে যতভাবেই বুঝালাম যে ভাইয়া গ্যাস ভাইয়ারে চলে না, উনি যাবেই না। ওনার কথা হচ্ছে উনি যেখানে আসছে উনি ভালো আছে, উনি এটাই করবে, উনি আমার সাথে যাবে না। এভাবেই 2-3 দিন কাটার পরে আমি একদিন ওনার ওয়াইফের কাছে গেলাম, মানে ভাবির কাছে গেলাম, এবং ভাবিরে যাই বুঝিয়ে বললাম। ভাবি তখন অনেকটা সফট হলো, আমার ভাবি অনেক ভালো আছে, সালমা ভাবি,
উনি মোটামুটি অনেকটা সফট হলো যে ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছো, আচ্ছা ঠিক আছে আমি তোমার ভাইয়ারে বুঝিয়ে বলবো। অ্যান্ড ভাবি যখন ভাইয়ারে বুঝাই বললো, একটা পর্যায়ে ভাইয়া রাজি হলো, কিন্তু শর্ত দিল যে আমি যে টাকা বেতন পাবো সেটাকে আমাকে বেতন দিতে হবে, আমাকে ওভার কোনো টাকা দিতে পারবি না, বা আমি ওভার কোনো কিছু নিব না। পরে আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনাকে আমি ওভার কোনো কিছুই দিব না, যে টাকা বেতন পাবেন ওই টাকাই দিব, আপনি আমাদের মানে মুরগির মানে গরুর ফার্মে চাকরি করবেন। পরে ভাইয়া চলে আসলো, গরুর ফার্মে চাকরি করতেছে। আমি তো তখন বিয়ে শাদী করি নাই, তো আমি মানে আমাদের রান্না বান্নায় অনেক সমস্যা হয়। তো ভাবি মাঝে মাঝে আসতো মানে ভাইয়াকে দেখার জন্য গরুর ফার্মে। তো ভাবি আসলে ভাবি মাঝে মাঝে রান্না করতো, আমার আম্মুর জন্য রান্না করে দিত, এটা ওইটা করতো। এবং এরকম করতে করতে তারা মোটামুটি আমাদের সাথে খুব ক্লোজ হয়ে যায়, যেহেতু আমাদের পরিবারে আর কোনো সদস্য ছিল না। এবং এরকম করতে করতে আমার সৎবোনও মাঝে মাঝে আসতো এ বাড়িতে, এবং আসার পর আব্বুর কবরের কাছে আসতো। আমি আমার সৎবোনকেও জোর করে বাড়িতে আনতাম যে আপু আয় খেতে আয়, আব্বুকে জোর করে এনে আমাদের ঘরে খাওয়াইতাম। অ্যান্ড একটা পর্যায়ে তখন ওই ভাবি আমার আম্মু রান্না বান্না করতো, এরকম করতে করতে হঠাৎ করে আম্মু একদিন অসুস্থ হয়ে পড়ে। মানে আম্মুর প্রচুর পরিমাণে জ্বর হয়, এবং এত পরিমাণের জ্বর হয় যে আম্মুর শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে তখন হলো কি আমার ওই ভাবি মানে সালমা ভাবি, তখন ভাইয়া বললো আম্মুর যেহেতু এই অবস্থা তুমি আমার আম্মুর কাছে থাকো। তো এরপরে সালমা ভাবিও কিন্তু প্রেগনেন্ট, ওনার কিন্তু বাচ্চা হবে। ওই ভিতরে তখন ভাবি তখন আমার আম্মা দেখাশোনা করতে শুরু করলো। আমার আম্মু 15 দিন পর্যন্ত বিছনা থেকে উঠতে পারে নাই, মানে টাইফয়েডের মতো জ্বর হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার আম্মু ঠিক হয়, এবং ঠিক হওয়ার পরে আমার ভাবি তখন আম্মুর দেখাশোনা করলো, সব কিছু করলো। এবং এরপরে ভাবির যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা সিজারের মাধ্যমে হয়। এবং আমার ভাইয়ের কাছে কিন্তু টাকা ছিল না, এই পুরো সিজারের টাকাটা আমি দেই। এবং বাচ্চাটা হওয়ার পরে আমার আম্মা বাচ্চাটা এত কিউট হয়, মানে ভাবির ঘরে একটা মেয়ে সন্তান হয়। আমার আম্মা তখন বলে বসলো যে না ওরে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মানে আমার আম্মাকে যে মা ডাকছে, পরে ওখান থেকে আমার ভাইও তো আমার আম্মাকে মা ডাকতো। পরে আমার আম্মু বলে যে না আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই মেয়েটা হওয়ার পরে হসপিটাল থেকে ডিরেক্টলি আমার মা তখন আমার ভাবির আমাদের বাড়িতে উঠাইলো। এবং ভাইয়া তখন মানে মা তখন বললো একটা কাজ কর, বাড়ি বানায় দে, ওদের জন্য একটা ঘর তৈরি কর। আমি তখন আমাদের বাড়ির সামনেই মানে আমার ভাই এবং ভাবি থাকার জন্য অনেক ভালো একটা ঘর নির্মাণ করে দিলাম। তো ভাইয়া তখন ওই ঘরে থাকতেছে, আমাদের গরুর ফার্ম পাহারা দিতেছে, গরুর ফার্মে দেখতেছে। এবং ভাইয়ার একটা মেয়ে সন্তান হয়েছে, ওইটাও বড় হইতেছে। ভাবিও আমার সাথে অনেকটা ভালো, আম্মুর সাথে অনেকটা ভালো। তখন আমাদের গোটা পরিবারটা মোটামুটি একটা অনেকটা হাসি খুশি একটা পরিবার হয়ে গেল। আগে যেরকম আমরা কষ্টে ছিলাম বা এই মানে চিহ্ন ছাড়া ছিলাম এরকম না, এখন মানে ভালো লাগলো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে আমার ভাই আমার গরুর ফার্মে চাকরি করে। অনেকেই আমাকে বলে, গ্রামের অনেক মানুষই বলে আল্লাহর কাছে দায় দিতে হবে। এবং এটা ওইটা আমার মাও তখন অনেক অসুস্থ হয়ে যায়, আমার তখন এত সম্পত্তির প্রয়োজন নেই। একদিন আমি তখন মায়েরে বললাম যে মা, আমার ওই ভাইয়ের মেয়েটা কিন্তু তখন আমাদের ঘরে আসতো যাইতো, এবং আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। এখানে আরেকটা বিষয় ভাই রয়ে গেছে, আমি এটা বলি। ওই যে ফারিয়ার কথা বলেছিলাম, ফারিয়া কিন্তু এসএসসিতে ভালো রেজাল্ট করে, এবং এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে কিন্তু আমি ওর মানে দুধ মাফ করে দিই, দুধের টাকা নিই না ওর মায়ের কাছ থেকে। এবং এরপর আমি ওকে মাঝে মাঝে দুধ দিতাম। ও তখন কলেজে পড়াশোনা করে আমাদের এলাকাতে, এবং ওর কলেজে পড়াশোনার খরচও কিন্তু আমি দিতাম। ফারিয়ার সাথে মোটামুটি আমার অনেক দূর পর্যন্ত সম্পর্ক গড়িয়ে যায়, মানে অনেকটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড আফটার দ্যাট দেখা গেল যে ওই সৎ ভাইয়া তখন আমাদের পরিবারে থাকে, আমি ফারিয়ার সাথে রিলেশন করি এমনি অমনি। চলতে চলতে আমার আম্মু তখন মোটামুটি অনেকটা অসুস্থ হয়ে পড়ে, মানে অনেক বেশি অসুস্থ। ভাবি আম্মার দেখাশোনা করে, এটা ওইটা করতে করতে এক পর্যায়ে দেখা গেল মানে মানে আমি আমার আম্মুরে বললাম যে আম্মু, মানে তুমি কিছু মনে করো না, তুমি তো এখন মরার যাত্রী হয়ে গেছো, তুমি মরবা। মানে এই বিষয়টা কীভাবে উঠে আমি আপনাকে বলি। একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, উনি একদিন আমাকে ডাইকাটা বলে, মসজিদে আমাকে ডেকে বলে যে নীরব, তোমার আব্বা তোমাকে যে প্রপার্টি দিছে ওই প্রপার্টির মালিক কিন্তু মূলত তুমি না। এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের জন্য হিসাব দিতে হবে। তোমার আব্বা যদি এই দুনিয়াতে কোনো খারাপ কাজ করে যায়, তাহলে মৃত্যুর পরে তোমার আব্বাকে ওই খারাপ কাজের হিসাব দিতে হবে কবরে। আমি কিন্তু আমার আব্বাকে অনেক ভালোবাসতাম, মানে প্রথম দিকে যাই হোক, শেষের দিকে আমার আব্বুরে আমি এত ভালোবাসতাম বলার মতো না। তো ইমাম সাহেব আমাকে ডেকে বললো যে তোমার আব্বু যদি কোনো অন্যায় করে যায়, তাহলে মৃত্যুর পরে তাকে আল্লাহর কাছে দায় দিতে হবে। আমার কাছে মনে হয় আমি তোমার আব্বুকে একদিন স্বপ্নে দেখেছি, উনি কবরে ভালো নাই। তো ওনার যে একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং উনি যে একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে, তো তার সমস্ত প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছে, এইটার জন্য আমার কাছে মনে হয় সে কবরে শান্তি নেই। তোমার আব্বাকে যদি কবরে শান্তিতে রাখতে চাও, তাহলে নিজ মতো, তুমি তো এই পরিবারের কেউই না, এরপরও তুমি এই সম্পত্তির অর্ধেক নিয়ে যাও, যেহেতু উনি তোমাকে সন্তান পরিচয় বড় করছে, আর তোমার ভাইকে অর্ধেক সম্পত্তি দিয়ে দাও। তা না হলে তোমার ভাইয়ের ওই অভিশাপে তোমার আব্বা কিন্তু কবর দেশে অনেক কষ্টে আছে। এই কথাটা ইমাম সাহেব আমাকে বললো। আর এদিক দিয়ে আমার আম্মাও অসুস্থ, মানে আম্মা অনেক বেশি অসুস্থ। তো দুটো দিক চিন্তা করে আমার মনটা ভাই অনেকটা খারাপ হয়ে গেল। এবং খারাপ হওয়ার পর আমি তখন আমার আম্মুরে একদিন এসে বললাম, আম্মু গো, ইমাম সাহেব আমাকে এমনি এমনি করে বুঝিয়ে বললো, এখন তুমি আমারে কি বলো, এভাবে তো হতে পারে না।
আমার আম্মু তখন বলে, বাবারে আমার বয়স হয়েছে, আমি মৃত্যুর যাত্রী হয়ে গেছি এবং আমি কয়দিন বাঁচি তার কোনো ঠিক নাই, আমাকে যতটুকু সেবা যত্ন করার অতটুকুই গিয়াসের বউই করে, আর গিয়াসে করে ওনাদের মেয়েটারে আমি বুকে পাই, আমি শান্তিতে আছি, তুই যেটা ভালো মনে করস তুই সেটাই কর। তো একদিন আমি তখন ভাইয়ারে ডাকলাম, ভাইয়ারে ডাইকা ভাবির সাথে সাথে ডাকলাম, ডাইকে আমি বললাম এমন এমন ঘটনা, আব্বার যে সম্পত্তি আছে ওই সম্পত্তির টোটাল অর্ধেক আমি আপনার নামে লিখে দিব। ভাইয়ার এটা বললাম এবং বলার পরে ভাইয়া তখন বলে, না প্রয়োজন নাই, আমি তোর ফার্মে কাজ করে আমি ভালো আছি, আমার মেয়েটার একটু ভবিষ্যতে যদি পারোস দেখে শুনে একটা বিয়ে দিস। মানে খুব কষ্ট নিয়ে বললো। তাই আমি বললাম, না ভাই এটা হতে পারে না, আমি আমার বাবার সম্পত্তি কেন পুরোটা ভোগ করব, আর হিসাব করতে গেলে তো এই সম্পত্তির আমি কেউই না, কারণ আমি তো আমার বাবার সন্তান না। আর ভাই তখন একটা মুচকি হাসি দেয় এবং এরপর আমি এলাকার লোকজন ধরি, বাট সবাই আমাকে মানা করে, আমাদের এলাকার যত গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যারাই ছিল প্রতিষ্ঠাতা তারা সবাই আমাকে মানা করে যে না নীরব, এতটা ভালো হওয়া ভালো না, এতটা ভালো হওয়া ভালো না, এতটা ভালো হইতে যাইস না। এরপর আমি সবার কথাকে ডিনাই করি, মানে সবার কথাকে আমি ওভারটেক করি এবং এরপরে আমি আমার ভাইয়ার নামে আমাদের যে টোটাল সম্পত্তি ছিল, আমাদের স্থাবর মানে আপনার বাড়ি ভিটা বা দানি জমি যা ছিল সব জায়গায় আমি ভাইয়ার অর্ধেক অর্ধেক দিয়ে দিই, নিজে রেজিস্ট্রেশন করে ভাইয়ার নামে দিয়ে দিই। এবং দিয়ে দেওয়ার পরে ভাইয়া তখন ওইটা ভোগ দখল করতেছে, ভাইয়া তখন আর আমার গরুর ফার্মে চাকরি করে না, আমি তখন আমার গরুর ফার্মে আরেকটা লোক নিয়ে নিই, আরেকটা ছেলেরে নিয়ে নিই, ওই ছেলে আমার গরুর ফার্মে চাকরি করে, আর আমার ভাইয়া তখন তার মতো করে তার ফ্যামিলি নিয়ে ভাইয়া ভালো আছে। অ্যান্ড এরকম করতে করতে আমার আম্মা প্রায় অনেকটাই অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পরে আমার আম্মা তখন আমাকে বিয়ের জন্য চাপ দেয় যে আমি তো মারা যাবো, আমি তোর বউ দেখে যেতে চাই। এখন বউ দেখে যেতে চাই বলতে আমার তো পছন্দ হয়েছে ওই মানে ফারিয়া, যার সাথে আমার সম্পর্ক, ও তখন কলেজে পড়তো, আমি ওর কলেজে পড়াশোনার খরচ চালাইতাম, ওরই আমি সব কিছু দেখাশোনা করতাম, কলেজেও তখন ইন্টারমিডিয়েট ফাইনালের পরীক্ষা দিবে। ওই মুহূর্তে আমি তখন আমার ভাবির কাছে বিষয়টা বললাম যে ভাবি এমন এমন ঘটনা, এই মেয়েটার আমার পছন্দ হয়, মেয়েটা এমনি এমনি। ভাবি তখন মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই মানে জিনিস আমি ওখান থেকে আর কি বুঝতে শুরু করি যে মানুষ কেমন। ভাবি কিন্তু একটা সময় মানে দিন এনে দিন খাইতো, মানে 3 বেলায় খাবার খেতে পারতো না, মানে আপনার জমির কচু লতি এটা খেয়ে ভাবি কিন্তু বাইচা থাকতো। অথচ সেইভাবে আমারে বলতেছে যে এই মেয়ে গরিব, এত গরিব ফ্যামিলিতে তোমাকে বিয়ে করাবো না, ডাইরেক্ট ভাবি। এবং একইভাবে আমার ভাবি যেটা বলতো আমার আম্মা কিন্তু সেটাই শুনতো, মানে আমার আম্মা আমার ভাবির কথা মানতো। আম্মুর কাছে তখন বললো যে আম্মু দেখেন মেয়ের তো আসলে কিছুই নেই এবং মেয়ের পরিবার এই পরিবার, এখন এত গরিব ফ্যামিলিতে আমরা কেন নীরবে বিয়ে করাবো, আমরা তো আরও ভালো অবস্থানে যেতে পারবো। ভাবি তখন আমার আম্মুর পক্ষে আমার আম্মুকে বললো, আমার আম্মু তখন ভাবির পক্ষে গিয়ে বলতেছে না এই মেয়েকে আমাকে বিয়ে করাবে না, আমাকে আরও ভালো পরিবারে বিয়ে করাবে, এই গ্রামে আমাকে বিয়ে করাবে না, অন্য কোনো গ্রামে ভালো পরিবারে বিয়ে করাবে। তখন তো ফারিয়াকে আমি ভালোবাসি, আমি আমার আম্মারে বলি, আমার আম্মা বলে যে না তোর ভাবি বলছে মেয়ে ভালো হবে না, আর তোর ভাবি অবশ্যই জেনে শুনে বুঝেই বলছে মেয়ে ভালো হবে না, এই মেয়ে তোর বিয়ে করার দরকার নাই, তুই অন্য কোথাও মেয়ে দেখ, আমি তোর অন্য কোথাও বিয়ে করাবো। মানে আম্মু এই বিয়েতে আর রাজিই নেই, মানে আম্মু আর ফারিয়াকে আমাকে বিয়েই করাবে না টোটালি। আরে বাবা কি বিপদে পড়ে গেলাম, মানে মানে কোনো কিছু আর বুঝতে পারতেছিলাম না, কিরে আমি কি মানে খাল কেটে কুমির ডেকে আনলাম। একদিন ভাইয়ের সাথে রাগারাগি করলাম যে ভাইয়া ফারিয়াকে আমি পছন্দ করি, ওর সাথে আমার বহু বছর ধরে সম্পর্ক, এখন ভাবি এটা কেন ডিনাই করতেছে বা ভাবি কেন এটা মানতেছে না। এবং পরে মানে ফারিয়ার সাথে আমি কিন্তু ফারিয়ার কথাগুলো এই গল্পের মাঝে বলি নাই, কারণ অনেক লম্বা হয়ে যাবে এই জন্য, কারণ ফারিয়ার সাথে আমার অনেক স্মৃতি আছে। ফারিয়া যখন ইন্টারমিডিয়েট আপনার এই এসএসসি পরীক্ষা দেয়, ও খুব ভালো রেজাল্টে কিন্তু এসএসসি পাস করে এবং ভালো রেজাল্টে এসএসসি পাস করার পরে আমি ওর মায়ের কাছ থেকে দুধের টাকা নিয়ে নিই, ওইখান থেকেই কিন্তু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকে আস্তে আস্তে করে ওর সাথে আমার প্রেম ভালোবাসা, আমি ওর কলেজে ভর্তি করাই এবং ওর মা বাবার পক্ষে ওকে আসলে কলেজে পড়াশোনা করানোটা সম্ভব না, মানে ওদেরও তো মানে টাকা পয়সা ছিল না, ওর আরও ছোটো বোন আছে। তো এই জন্য দেখা গেল কি যে আমি ওর সম্পূর্ণ দায়িত্বটা নিলাম, ওর পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমিই করি। এই ক্ষেত্রে আমি তখন ভাইয়ারে বললাম যে ভাইয়া এই কিছু সব কিছু জানাইলাম, জানানোর পরে ভাইয়া তখন আমারে বললো যে তুই তো আমার এইগুলো আগে বলস নাই, আচ্ছা ঠিক আছে আমি তোর ভাবির সাথে কথা বলবো। এরপরে ভাইয়া গিয়া ভাবিরে বুঝাইলো, এরই মাঝে কিন্তু আমি ফারিয়ারে বলছি যে আমাদের এই সম্পর্কটা ভাবি মেনে নেয় নাই, ভাবি মাকে উল্টাপাল্টা বুঝাইছে এবং উল্টাপাল্টা বোঝানোর পরে মাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন থেকে কিন্তু ফারিয়া মোটামুটি ভাবির উপর একটু রাগ, ফারিয়া তো সব কিছুই জানতো, ফারিয়া জানতো যে এই মহিলা উড়ে এসে জুড়ে বসছে, তার তো এখানে কোনো কিছুই ছিল না, তুমি নিজে তাদের জন্য এত কিছু করলা, এরপরে কেমনে তোমার কথার বাইরে কথা বলে। যাই হোক ভাবির পুরো আবার আম্মারে বুঝাইছে, আম্মু তখন রাজি হলো। পরে পারিবারিকভাবে মানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান যেভাবে হয় একইভাবে মুসলিম আইন অনুযায়ী রীতিনীতি অনুযায়ী আমি তখন এই ফারিয়াকে বিয়ে করে আমার বাড়িতে বউ হিসাবে নিয়ে আসি। তো বউ হিসাবে আনার পরে যেহেতু আমাদের পরিবারের সদস্য ছিলাম আমি, ভাইয়া এবং ফারিয়া, আমার মা, দেন হচ্ছে আমার ভাবি, আর আমাদের পরিবারে আরেকটা লোক ছিল, এটা হচ্ছে একটা কাজের ছেলে, ও মানে আমার গরুর ফার্মটা পাহারা দিত বা গরুর ফার্ম দেখতো।
এরকম করে তখন ফারিয়া বেশিরভাগ সময় আমার ভাবির সাথে আড্ডা মারতো, মানে ভাবির সাথে কথাবার্তা বলতো, ভাবির সাথে থাকতো, মানে ভাবির সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। অ্যান্ড এই অবস্থার ভিতরে ভাই একদিন রাতে হঠাৎ করে, মানে রাতের বেলায় আপনার কোরবানি ঈদের মানে আগে, কোরবানির ঈদের প্রায় 15-16 দিন আগে আমার গরুর ফার্ম থেকে একসাথে 7টা গরু, আমার 7টা গরু, এক একটা গরুর দাম প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ হবে এরকম, মানে প্রায় 7টা গরু। এবং এই 7টাই আমি পালতেছি কোরবানি ঈদের জন্য প্রিপারেশন নিতেছি। আমি বিভিন্ন ধরনের ব্যাপারী আইনা আমার গরু দেখাইতেছি ব্যাপারীদেরকে। তো এরকমভাবে আমার 7টা গরু একদিন হলো কি যে আমার গরুর ফার্ম যে পাহারা দিত, মানে ডাকাত এসে গাড়ি নিয়ে আমার ওই গরুর ফার্মের যে পাহারাদার, ওই পাহারাদারে বেঁধে ফেলে, ওই ছেলেটারে বাঁধে এবং ভাইদা আমার গরুর ফার্মের সবগুলো গরু, 7টা গরু ছিল এবং 7টা গরুই প্রায় আপনার এক একটা মানে হাতির মতো ছিল, এরকম গরুগুলো আমার সব গরুগুলো তখন নিয়ে যায়। এবং 7টা গরু মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি ফজরের নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে দেখলাম কি রে আজকে যে গরুর ফার্মের ভিতরে লাইট জ্বলতেছে না। এবং আমি তখন যে দেখি যে আমার ওই মানে ফার্মে যে কাজ করতো ওরে সামনে একটা গাছ আছে নারকেল গাছের সাথে পিস মোড়া করে বেঁধে রাখছে। পরে আমি ওর বাঁধন খুলে চিৎকার দিয়ে গরুর ফার্মের ভিতরে যাই, দেখি আমার একটা গরুও নাই। আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। পরে ভাইয়া আসে, ভাবি আসে, মা বাবা এবং আমার ওয়াইফ ফারিয়া সবাই আসে, এসে আমার মাথায় পানি টানি ঢালতেছে এবং ভাইয়া বলতেছে যারা নিয়ে গেছে যেভাবে নিয়ে গেছে আমি বের করবো, তুই চিন্তা করিস না। তো এরকম করতে করতে তো ভাই কোরবানির ঈদ চলে আসে। এরপরে তো আর কোনো কিছু বের করা হলো না এবং আমি তখন পরিপূর্ণভাবে অনেকটা দুর্বল হয়ে গেছি মানসিকভাবে। আর এখানে আরেকটা জিনিস, আমার আরেকটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে কি, আমি আমার যেই জায়গা হয়েছে আমার আব্বার জায়গায় অনেকটা জায়গা আমি একটা এতিমখানা এবং মাদ্রাসার নামে দান করে দিছি। এতিমখানা মাদ্রাসার নামে দান করছি, অনেকটা জায়গা আমি দিয়ে দিছি এরম আছে। এবং এরপরেও যেটা হলো যে এই ঘটনার পরে কোরবানির ঈদের 4 দিন পরে আমার আম্মা মারা গেল। মানে হঠাৎ করে আমার আম্মু একইভাবে আমার আব্বার মতোই এরকম স্ট্রোক করা মানুষের মতোই থেকে আম্মু বাড়িতেই মারা গেছে এবং আম্মু শুক্রবারে মারা গেছে, শুক্রবারে প্রায় 3টার দিকে। তো আম্মু মারা যাওয়ার পরে দেন এবার আমি আম্মুর দাফন কাফন করলাম, তখন পুরো একা হয়ে গেলাম আর কি, পারিবারিকভাবে অনেকটা একা হয়ে গেলাম। এবং এরকম করতে করতে ফারিয়াও তখন বেবি কনসেপ্ট করে, ওরও বাচ্চা আসবে। এবং 1টা বছর পরে আমার এরকম হয়েছে যে আমার ওয়াইফের মানে ফারিয়ার করে একটা মৃত ছেলে সন্তান হয়েছে, মানে সন্তানটা মৃত হয়েছে। এবং এই মৃত সন্তানটা হওয়ার পর থেকেই আমার যে ভাবি ছিল সালমা, এই ভাবি আমাকে সবসময় বলতো যে দেখো ফারিয়া কিন্তু ওর চরিত্র আসলে খুব বেশি একটা ভালো না, এবং তুমি কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখো কি হয় না হয়। তোমাকে কি বলবো, এখন তোমাকে তো আসলে বুঝাইতে পারবো না, মানে বুঝাইলেও তুমি বুঝবা না। এখন আমার কাছে যেটা মনে হয় ফারিয়ার মনে হয় আদার্স কোনো একটা সম্পর্ক আছে, এবং তুমি এটা খোঁজ খবর নিয়ে দেখো, বা আমার কাছে মনে হয় তুমি খোঁজ খবর নিলে বের করতে পারবা। এটা ভাবি বললো। ভাবি যখন এটা বললো আমি তখন মানে চিন্তা করলাম যে মানে আসলে কি এটা কতটুকু সত্য। এবং এটা জাস্টিফাই করার জন্য এবার আমি আস্তে আস্তে করে ওর ব্যাকগ্রাউন্ড আমি খুঁজতে শুরু করি। এবং ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে জানতে পারি ওর এক মামাতো ভাই আছে হৃদয়, এবং ওই হৃদয়ের সাথে ওর আমার সাথে সম্পর্ক অবস্থায় হৃদয়ের সাথে ওর সম্পর্ক হয়েছে এবং ও হৃদয়ের সাথে প্রেম ভালোবাসা করছে, এইরকম একটা খবর তখন আমি জানতে পারি। এবং আমার ভাবি বলে আমার সাথে সম্পর্ক থাকার পরেও ওর পেটে যখন বাবু আসে, ও ওদের বাড়িতে যখন বেড়াইতে যায় ওই হৃদয় ছেলে 3 দিন ধরে ওদের বাড়িতে থাকে, এবং 3 দিন ধরে ওদের বাড়িতে থাকা অবস্থায় ওর সাথে ফিজিক্যাল সম্পর্ক করে, এবং এর জন্যই পেটের মধ্যে বাচ্চাটা মারা যায়। আমি ভাবিরে বললাম যে ভাবি আপনি এটা বুঝলেন কেমন করে? ভাবি বলে দেখো ও বাচ্চাটা নড়াচড়া করতো এবং ও ওই বাড়িতে গেছে, ওই বাড়িতে যাওয়ার পরে ওই হৃদয় নামের ছেলেটার সাথে ও ফিজিক্যাল করেছে, শারীরিক সম্পর্ক করেছে, এবং করে এসে আমাকে বলছে যে ভাবি আমি তো এমনি ওর সাথে করছি, ও তো আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। পরে আমি তোমার ভোরে বললাম যে কাজটা ভালো করা নাই। এই কথাগুলো আমার ভাবি আমারে বলতেছে যে আমি পরে ফারিয়ারে বললাম যে কাজটা ভালো করো নাই, কারণ তোমার পেটে সন্তান আছে, এই সময় শারীরিক সম্পর্ক করলে সন্তানের ক্ষতি হয়, তুমি এটা কেন করলা? পরে ফারিয়া নাকি আমার ভাবিরে বললো যে আমি কি করব, ও আমার এমনভাবে ধরছে আমি আসলে ছুটতে পারি না, একরকম জোর করেই করছে। এবং ভাবি বলে এরপরে আমি দেখছি যে ওর পেটের বাচ্চাটা নড়াচড়া করতো না, বেবিটা নড়তো না, বেবিটা পেটের মধ্যে, আমার কাছে মনে হয় ওখানেই বেবিটা মারা গেছে। এবার খবর নিয়ে দেখলাম যে ফারিয়া যেটা আমার ভাবি যেটা বলছে, সালমা ভাবির কথাও ঠিক আছে। ফারিয়া যখন তাদের বাড়িতে বেড়াইতে গেছে বাবু পেটে নিয়ে, তখন ওই হৃদয় ছেলেটা ওদের বাড়িতে আসছে। তখন ভাবি আমারে বলে দেখো ভাই আমরা যেহেতু এক পরিবারেই থাকি, তোমার বউ আমার বান্ধবীর মতো, অ্যান্ড আমার বান্ধবীর মতো ওর সাথে আমার নিজের বোনের মতো সম্পর্ক, অ্যান্ড তুমি কিন্তু ভুলেও তোমার বউয়ের কাছে আবার এটা বলতে যাও না আমি যে তোমাকে এটা বলছি, কারণ এটা যদি তুমি তোমার বউয়ের কাছে বলে দাও তোমার বউ আমাকে খারাপ জানবে এবং দেখা যায় আমার সাথে আর কথা বলবে না, আমার কাছে খারাপ লাগবে। যেহেতু তুমি আমার ভাই, আমার দেবর, এবং ওই হিসেবে আমি তোমাকে কথাটা বললাম, তুমি কথাটা একটু চিন্তা করে দেখো।
মনটা ভাই তখন খুব খারাপ হয়ে গেল। একে তো গরুর ফার্ম শেষ হয়ে গেল, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার মানে আমার ওই মা মারা গেল, এবং আমার বউ এরকম একটা কাজ করলো যার জন্য আমার সন্তানটা মারা গেল। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, রাস্তায় ঘুরি, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছি। এবার ফারিয়া অনেকটা ডাউট করে ফেলে যে কী ব্যাপার, আমি এরকমটা কেন করি। আমি তো রোডে বলতেছি না, ভাবি তো আমাকে মানা করছে। পরে এরকম করে সময় কাটতে কাটতে প্রায় অনেকগুলো দিন এখানে কেটে গেছে। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে, এবং আমি ওর সাথে খুব ঝগড়া করি, ফারিয়ার সাথে কারণে ঝগড়া করি, ও আমার সাথে ঝগড়া করে। এমন করতে করতে একদিন ওর সাথে ঝগড়া করে, মানে মোটামুটি রাগারাগি করে, আমি একদিন করলাম কি, আমার মানে যে নানার বাড়ি, মানে আমার যে নানু বাড়ি, ওইখানে আমি মাঝে মাঝে যাইতাম। একদিন ফারিয়ার সাথে ঝগড়া করে আমি আমার নানু বাড়িতে চলে গেছি, মানে আমার আম্মুর বাপের বাড়িতে। ওরা তো শহরেই থাকে, শহরে চলে গেছি। গিয়ে রাতের বেলায় ওখানে আসি, থাকার পরে আমি ওই রাতে ওই জায়গায় আসছি, এবং আসার পরে সন্ধ্যার দিকে ফারিয়া আমার কল দিতেছে, বারবার কল দেয়, আমি রিসিভ করছি। পরে আমার বলে বাড়ি আসবো না, আমি বললাম যে না বাড়ি আসবো না। পরে আমি বললাম যে কেন আসতে হবে কেন, ও আমাকে বলে আমার একা একা রাতে ঘুমাইতে ভয় লাগে, তুমি বাড়ি আসো। আমি বলছি না, আমি তোমার চেহারা দেখবো না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, নাইলে তুমি ভাবির কাছে চলে যাও, আমি এই ঘরে মানে আমি এটা করবো না। এটা আমি বললাম আর কি, যে না আমি এভাবে থাকবো না, বা তোমার আমি মুখ দেখবো না। দুজনের মাঝে ঝগড়া হয়েছে, ঝগড়াঝাটি হওয়ার পরে অ্যান্ড এই অবস্থার মধ্যে তখন হলো কি, যে আমি ওর সাথে ঝগড়া করে তোলা ফোন লাইন কেটে দিছি। কেটে দিয়ে আমি ওরা বলছি যে তুমি ভাবির কাছে গিয়ে ঘুমাও। এরপরে আমি ভাবিরে আবার ওরে ফোন দিছি যে তুমি ভাবির কাছে যাইতেছো, ও বলে হ্যাঁ আমি ভাবির কাছে চলে যাচ্ছি। তা আমার কথা হচ্ছে, যেহেতু রাগ করে চলে আসছি, আজকে রাতে নানু বাড়িতে থাকি, কালকে সকালে না হয় বাসায় যাব, এরকম একটা চিন্তা ভাবনা আর কি, যে সকালবেলা বাসায় যাব। পরে ও তো জানি ভাবির বাসায় চলে গেছে। রাত্র প্রায় 1টার দিকে, আনুমানিক এরকমই হবে, 1টা-1:30টার দিকে আমার ভাবি তখন আমারে ফোন দিচ্ছে। ফোন দিয়ে আমারে বলতেছে যে নীরব তুমি কি আজকে বাড়িতে আসো নাই, এমনি আমারে বলতেছে। আমি বললাম না ভাবি, আমি তো বাড়িতে আসি নাই। পরে আমার বলে কেন আসো নাই, আমি বললাম ভাবি ওর সাথে আমার ঝামেলা হয়েছে, আপনি তো দেখছেন, এবং ঝামেলা হওয়ার পর থেকে আমি আসলে ওর সাথে আর থাকতে চাই নাই, এবং ওই ঝামেলার পর থেকে আমি আমার নানু বাড়িতে চলে আসছি, আমি আমার নানু বাড়িতে আসি। পরে আমার বলে বাহ, এরকম সুযোগ করে দিলা। আমি তখন বললাম সুযোগ মানে, ও তো আপনার কাছে ঘুমানোর কথা, আসছে আপনার কাছে ঘুমায় নাই। পরে বলে আমার কাছে ঘুমাবে কেন, ওর নাগর আসছে না আজকে। আমি বললাম মানি, এইটা আপনি কী বলেন। বলে কি বলবো মানে, সন্ধ্যার সময় তো ওর মামাতো ভাই ওদের বাড়িতে হাজির, হৃদয়। আমি বললাম কি বললেন আপনি, হৃদয় ওদের বাড়িতে? বলে হ্যাঁ হৃদয় আসছে। অথচ সন্ধ্যার সময় হৃদয় আসছে। আমি রাত 9টার দিকে আমার বউর সাথে কথা বলি। আমি ওরা তখন জিজ্ঞেস করলাম যে মানে ও বলে আমার বাসায় একা থাকতে খারাপ লাগে। আমি বললাম যে ঠিক আছে তুমি ভাবির কাছে চলে যাও, অথবা তোমাদের বাড়িতে চলে যাও। অথচ ভাবি আমারে বললো যে হৃদয় নাকি আমার বাসায়। আমি বললাম ভাবি আপনি সত্যি বলতেছেন? বলে হ্যাঁ হৃদয় তোমাদের বাসায় আছে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি মানে আসো, আইসা তুমি দেখে যাও। মানে এত পরিমাণে রাগ উঠছে তখন ভাই, আমি আসলে বলি বুঝাতে পারবো না। আমি তখন এই রাতের বেলায় মানে রওনা দিছি যে আমি বাড়ি চলে যাব, মানে ওরকম রাতের বেলায় রওনা দিছি। দেওয়ার পরে আমি বাড়িতে যাইতেছি, একটা সিএনজি রিজার্ভ করলাম, অর্ধেক পর্যন্ত আসছি। পরে ভাবি আমার আবার ফোন দিল, আমার ওই সালমা ভাবি। ফোন দেওয়ার পর আমারে বলতেছে যে নীরব তুমি কি সালমারে ফোন দিয়া, মানে তুমি কি ফারিয়ারে ফোন দিয়া বলছো যে আমি যে বলছি হৃদয় আসছে? আমি বলি না ভাবি, আমি তো বলি নাই। আমি কেন বলবো, আমি তো গিয়া হাতে না তোরে ধরে আমি কুত্তার মতো পিটাবো, ওরে আমি আজকে তালাক দিয়ে দিব। ভাবি তখন আমাকে বলে তাহলে বুঝলাম না, ফারিয়া কেন একটু আগে এসে আমার দরজা ধাক্কাইতে আছে? আমি বললাম তার মানে? বলে দরজা ধাক্কে ও আমার ঘরে শুইছে, এখন এসে আমার সাথে শুইছে, আমি বাথরুমের কাছে এসে তোমার সাথে কথা বলতেছি। এবং দেখে মনে হলো যে ও অনেকভাবে শারীরিক সম্পর্ক করে আসছে, ওর শরীর এই অবস্থা। আমি তখন বললাম তাহলে হৃদয় কোথায়? বলে হৃদয় তোমার ঘরেই আছে। আমি বলি হৃদয় আছে তো ঘরে আছে, আমি তাইলেই চলবে। এরপরে অনেক রাত্রে আমি তখন বাড়িতে আসছি। আসার পরে আমি তখন ঘরের মধ্যে ঢুকলাম, মানে আমার ঘরের দরজা গিয়ে নক করতেছি। 2 বা 3 বার দরজা নক করার পর তখন হৃদয় দরজাটা খুলছে, এবং হৃদয় দরজাটা খোলা মাত্রই আমি তখন ওই জায়গার ভিতরে হৃদয়ের কলার ধরে ওরে মারতে শুরু করছি। এমনভাবে মারতে শুরু করছি, ও চিৎকার দিছে। পরে পাশের ঘর থেকে আমার ভাই ভাবি এবং ফারিয়া সবাই বেরিয়ে আসছে, এবং আশেপাশে আরও অনেক লোকজন ছিল, এলাকাতে বাড়ির লোকজন ছিল, তারাও তখন বেরিয়ে আসছে। আমি ওরে মারতেছি, ফারিয়া এসে আমাকে জড়াই ধরছে। ধরার পরে ফারিয়া এসে আমাকে 2টা ধাক্কা দিয়ে দেয় এবং একটা থাপ্পড় দিয়ে দেয় সবার সামনে। দেওয়া মাত্রে আমি তখন বলে ফেলি যে তুই এই পোলার সাথে আকাম করে আমার বাচ্চাটা নষ্ট করছস, আমি এই খবরও পাইছি, এবং আমি এই পরিবারের সবার সামনে আমি তোরে 3 তালাক দিলাম। এই বলে আমি তারে 3 তালাক দিয়ে দিই। এই ঘটনার মধ্যে 3 তালাক দিয়ে দিই। পরে ফজরা আজান দেয়, ফজরা আজান দিলে পরে মানে আমার প্রায় পুরো বাড়ির মানুষ তখন আমাদের বাড়ির উঠানে যে এরকম একটা ঝামেলা হইতেছে। পরে সকালবেলা হয়ে গেল, সকাল হয়েছে, ফারিয়ার মা বাবা তখন আসছে। আসার পরে ফারিয়ার মা বাবা তখন আমার ভাবির সাথে কথা বলে, আমার ভাইয়ের সাথে কথা বলে। কথা বলার পরে বলতেছে যে চলে যাবে।
নিয়ে যাবে ফারিয়াকে নিয়ে যাবে। পরে আমার মানে উনি বলতেছে কাবিনের টাকা দিতে হবে। পরে আমার 3 লাখ টাকা কাবিনে করে বিয়ে করছিলাম, মুহূর্তের মধ্যে ভাবি তখন 3 লাখ টাকা বের করে দিছে। ভাবির কাছে টাকা ছিল, ভাবি বের করে দিয়া বললো যে ঠিক আছে নীরব, তুমি আমার পরে দিয়ে দিও। তবে ভাবির কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে ওই গ্রামবাসীর সামনে মুহূর্তের মধ্যে 3 লাখ টাকা দিয়া আমি তখন ফারিয়ারে বিদায় করে দিই আমাদের বাড়ি থেকে। এবং বিদায় করে দেওয়ার পরে মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়ছি, মানে এতটাই ভেঙে পড়ছি ভাই, আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না। মানে আমার শারীরিকভাবে মানসিকভাবে আমার বউ যেহেতু চলে গেছে, একে তো মা মরে গেছে, সব কিছুই তখন আমার একদম মানে ছাড়া বাইরে, খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, একা ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করি। একদিন আমার ভাই গ্যাস ভাই এসে আমার বলতেছে যে এই নীরব, তুমি কেন একা ঘরের মধ্যে এভাবে থাকো, তুমি আমাদের সাথে থাকো, তোমার বাইস্তি আছে, আমাদের সাথে থাকলে তোমার ভালো লাগবে, তুমি আমাদের কাছে চলে আসো। তো আমার ওই বাইস্তিটার আমি এবার অনেক ভালোবাসতাম, মানে ও দেখতে অনেক গুলুগুলো টাইপের ছিল, আমার অনেক ভালো লাগতো। তো আমি তখন আমার ভাইয়ের কথা মতো আমার ওই ভাবির কাছে বা ওই ভাবির ঘরে থাকতে শুরু করি। পরে আমার ওই ভাগ্নিটা তো মানে ভাতিজিটা তখন আমার কাছে আসে, রাতের বেলাও আমার সাথে ঘুমাবে, আমাকে খুব ভালোবাসতো। তো রাতের বেলায় বলে আমি চাচ্চুর সাথে ঘুমাবো, আমার কাছে চলে আসে। তো ভাবি তখন মধ্যরাতে মাঝে মাঝে ওনার মেয়েকে দেখার জন্য মানে আমার কাছে আসে, মানে বলে যে ওনার মেয়ে ঘুমাইছে কিনা, ওনার মেয়েকে দেখার জন্য আসে। এসে ভাবি মাঝে মাঝে আমার সাথে শুয়ে পড়তো, মানে মেয়ে এক পাশে, মেয়ের মধ্যে ভাবি এক পাশে, আমি এক পাশে, মানে মেয়ের আদর করতে করতে ওখানে ঘুমায় যেত। আর মেয়েটা এরকম ছিল যে ওর বাবার সাথেও ঘুমাইতো না, ওর মায়ের সাথেও ঘুমাইতো না, ও ঘুমাবে আমার সাথে, এরকম মানে আমার এত ভালোবাসতো। এর আগেও কিন্তু আমার সাথে ওর এত ভালো সম্পর্ক ছিল। পরে কী হলো জানেন, এরকম করতে করতে আমার ভাই কিন্তু কোনোদিনও কোনো কিছু সন্দেহ করতো না। তার বড় কারণ হচ্ছে ও আমার সাথে আছে, আমার সাথে থাকতেছে, বা এভাবে ওরা কোনো কিছু সন্দেহ করতো না। এরই মাঝে কিন্তু আরেকটা ঘটনা আমি বলি, ফারিয়া এখান থেকে যাওয়ার পরে ফারিয়ার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। ও প্রায় 3 মাসও ওয়েট করা লাগে নাই, ওইখান থেকে যাওয়ার পরে ওর আরেক জায়গায়, ওর পরিবারকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে, এবং ওর বিয়ে হয়েছে। আমার চেয়েও ভালো একটা ছেলে ওকে বিয়ে করছে। ওই ছেলেটা অবিবাহিত ছিল। আসলে ফারিয়া দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল, এবং ইন্টারমিডিয়েট পাস করছে, মোটামুটি ভালো ছিল, গ্রামের মেয়ে হিসাবে যথেষ্ট সুন্দরী ছিল আর কি। এই জন্য তার অন্যত্রে বিয়ে হতে খুব বেশি একটা সময় লাগে নাই, এবং বিয়ে হয়ে গেল। দেন এরপরে আমি তখন এভাবে আসি। তো ভাবি মাঝে মাঝে আইসা আমার সাথে শুয়ে শুয়ে খারাপ খারাপ কথা বলতো, যে মাঝে মাঝে বলতো যে কী ব্যাপার, এখন তো তোমার ফারিয়া নাই, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, অ্যান্ড আমি তো তোমার ভাবি, আমার উপর কিন্তু তোমার অর্ধেক হক আছে। এরকম করে ভাবি আমার সাথে দুষ্টামি করতো, মানে অনেকটা দুষ্টামি করতো। তো আমি যেহেতু ধরেন ফারিয়াকে হারাই ফেলছি, আমার বুকের ভিতরেও তো অনেকটা কষ্ট। এবং ভাবি এরকম দুষ্টামি করতে করতে 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে মাঝে মাঝে ভাবি আমার গায়ে হাত দিত, আমার সাথে এটা করতো ওইটা করতো, বিভিন্নভাবে খারাপ সম্পর্ক আমার সাথে করার জন্য চেষ্টা করতো। তা আমি 15 দিন 20 দিন 1 মাসের মতো এই জিনিসগুলোর কাছ থেকে এড়িয়ে চলতাম, মানে ভাবির আমার কাছে আসতে দিতাম না, ভাবির কাছ থেকে দূরে থাকতাম, ভাবিকে আমার শরীরে হাত দিতে দিতাম না, এরকমভাবে আমি তখন দূরে থাকতাম। কিন্তু কোনোভাবে আসলে ভাবি আমার কাছে ছাড়তো না। ওই যে মেয়ের অজুহাতে সন্ধ্যারাতে আমার কাছে আসতো, এবং একদিন রাতের বেলায় ভাবি মোটামুটি জোর করে আমার ধরে বসে বলতেছে, তোমার ভাইয়ারে বিয়ে করছি, জাস্ট একটা মেয়ে হয়েছে, কিন্তু আমি তোমার ভাইয়ের কাছে শারীরিক শান্তিটা কখনোই পাই নাই। আর ফারিয়া আমাকে বলছে তুমি নাকি তোমার ওয়াইফের সাথে অনেক ভালো সম্পর্ক করতা। ফারিয়া এটা নিজের মুখে আমার কাছে বলে গেছে যে তুমি নাকি অনেক ভালো সম্পর্ক করতে। এগুলো বলতো আমার না, ওই ফারিয়ার মুখ থেকে শোনার পরেই না তোমার প্রতি একটা আকাঙ্ক্ষা জেগে গেছে। তো আমি তখন বললাম যে কী বলেন আপনি এগুলো? ফারিয়া আমাদের বেডরুমের কথাবার্তা আপনার কাছে বলতো? হ্যাঁ। ভাবি বলে ওর সাথে আমি ফ্রি ছিলাম না, ও তো সবসময় আমাকে বলতো। আমি ওরে বলতাম যে দেখো তোমার বড় ভাই ভালো না, মানে তোমার গ্যাস ভাইয়ার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় না ওভাবে, ও অনেকটা উইক, এটা ওটা বলতাম। আর ফারিয়া বলতো যে না, নীরব কিন্তু অনেক ভালো, নীরব অনেক পারে, এটা ওইটা বলতো। তো তখন থেকে না তোমার প্রতি আমার একটা লোভ জেগে গেছে। তাই আমি বললাম না ভাবি, এটা ঠিক না, আমি ভাইয়াকে আসলে অনেক সম্মান করি, এটা আমি পারবো না। এন্ড ভাবি তখন জোরাজোরি করে আমার সাথে এই শারীরিক সম্পর্কটা করে ফেললো। এবং করার পরে এরপরে ভাবি প্রায় প্রতি রাতেই আমার বাসায় চলে আসতো, আমার এখানে আসতো। আসার পরে আমার মেয়েটারে, মানে ওই মেয়েটারে তখন ভাবি মেয়ের অজুহাতে আমার কাছে আসতো, এবং প্রতি রাতেই উনি আমার সাথে এই সম্পর্কটা করতো। একদিন হয়তো আমি বাধা দিয়েছি, 2 দিন বাধা দিয়েছি, এরপরে আমি আর বাধা দিতাম না, এবং বাধা না দেওয়াতে প্রতিনিয়ত তার সাথে আমার এই শারীরিক সম্পর্কটা হতে থাকতো। পরে এভাবে সময়গুলো কাটতেছে। আর এদিক দিয়ে আমার ভাই কিন্তু কোনো কিছু ডাউট করে না, আমার যে জায়গা সম্পত্তি আছে, যাই আছে, এগুলো সবই ভাইয়া দেখাশোনা করতো তখন। কারণ আমার তো এগুলো খাওয়ার কোনো মানুষ ছিল না, আমি একাই ছিলাম। আমার এগুলো মানে খাওয়ারও কোনো মানুষ নেই, আমি একাই খাইতাম, মানে একাই মানে ভাইয়া সব কিছু হচ্ছে দেখাশোনা করতো। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে ভাবির প্রতি আমার একটা সময় আকৃষ্ট হয়ে গেছে। আমি আকৃষ্ট বলতে আমার ভাবির প্রতি একটা লোভ জেগে গেছে। আমি তখন ভাই কোন বিবেকে কোন বুদ্ধিতে এই কাজটা করলাম আমি জানি না, আমি ডিরেক্টলি ভাবিরে বললাম যে ভাবি আপনি ভাইয়ারে ছেড়ে দেন, আমি আপনার বিয়ে করব। ভাবি তখন আমারে বললো যে না, এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে না,
তোমার ভাইয়ের আমি বিয়ে করছি, আমার একটা মেয়ে আছে, এই অবস্থার মধ্যে আমি তোমাকে কেমনি বিয়ে করব। আমি বললাম ভাবি আমি আপনার সাথে যেহেতু এত কিছু করে ফেলেছি, আমি প্লিজ আপনাকে বিয়ে করতে চাই, আপনি যেভাবে হোক ভাইয়ারে ছেড়ে দেন। ভাবি বলে যে না, আমার পক্ষে তো তোমার ভাইকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, তারা আমি বিয়ে করছি, আমার মেয়ে আছে, আমি ছাড়বো না। এইভাবে ভাই আমি হঠাৎ করে ভাবির প্রতি খুবই আকৃষ্ট হয়ে গেলাম। মানে আকৃষ্ট বলতে এতটাই আকৃষ্ট হয়ে গেলাম যে আমি ভাবিকে বিয়ে করেই ছাড়বো। এবার ভাইয়ের সামনে মাঝে মাঝে আমি ভাবির সাথে দুষ্টমি করি। একদিন সন্ধ্যার সময় মানে আমি খুব জোরাজোরি করতেছি এই সম্পর্কটা করার জন্য, ভাবি আমার বলতেছে না তোমার ভাইয়া চলে আসবে, তোমার ভাইয়া চলে আসার সময় হয়েছে, অ্যান্ড তুমি এরকমটা করো না। এবং একটা পর্যায়ে মানে আমি জোরাজোরি করে ভাবির সাথে এই শারীরিক সম্পর্কটা ওইখানে করলাম। আমার মনে হয় ওই সময় ভাইয়া কিছুটা ডাউট করে, মানে কিছুটা সন্দেহ করে। তো এরকমভাবে সন্দেহ করার পরে আমি তখন মানে এরকমভাবে যখন সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরে আমি ভাইয়া সন্দেহ করো, এরপরে ভাইয়া আমাকে খুব চোখে চোখে রাখতো, মানে ভাবিকেও চোখে চোখে রাখতো, আমাকে পাহারায় রাখতো। একদিন ভাবি আমারে বলতেছে যে নীরব, আমি যে তোমাকে বিয়ে করবো ঠিক আছে, তুমি যদি আমার উপর এতটাই পাগল হয়ে গেছো, আমাকে এতটাই ভালোবাসতেছো, আমার প্রতি তোমার এত আকৃষ্ট, মানে আমি কিন্তু তখন ভাই ভাবিরে ছাড়া কিচ্ছু বুঝতাম না। মানে ভাবি যা বলবে, ভাবি যেটা বলবে আমি ভাবি সব কথা শুনবো, মানে এতভাবে আমি ভাবির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। পরে আমাকে বলে আমি না হয় তোমার এখন বিয়ে করলাম, এবং বিয়ে করার পরে আমার স্বামীরে আমি ছেড়ে দিয়ে তোমারই বিয়ে করলাম, তুমি যদি আমাকে 2 দিন পরে লাথি মেরে বের করে দাও, আমি কোথায় যাব? আমি তো আমার স্বামীকেও হারাবো, আমি তোমাকেও হারাবো, কারণ আমি একজন বিবাহিতা মেয়ে, আমার একটা মেয়ে সন্তান আছে, আমি বিবাহিত মহিলা, আমার একটা মেয়ে সন্তান আছে। এই অবস্থার মধ্যে তুমি যদি পরে আমাকে লাথি মেরে বের করে দাও, আমাকে তো তখন আর কেউ বিয়ে করবো না, আমি কোথায় যাব? বললাম ভাবি আপনি এটা কী বলেন, আপনি কি মানে আমি লাথি মেরে বের করে দিব কেন? আমি অবশ্যই আপনার সাথে সারা জীবন থাকবো। বলে তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? আমি বললাম আপনি কি গ্যারান্টি চান, মানে আপনি কি বলতে চান আমি আপনার কথা শুনবো। পরে বলে শুনবা তো? বলে শুনবো। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমি যদি তোমার পৃথিবী হয়ে থাকি, তাহলে তুমি তোমার বাবার যে সম্পত্তি আছে ওই সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও, দেন আমি তোমাকে বিয়ে করবো। আমি তখন বললাম যে ভাবি আপনি এটা কী বলেন, আমার আব্বার সম্পত্তি আপনার নামে লিখে দিলে আপনি আমাকে বিয়ে করবেন? বলে হ্যাঁ, মানে তুমি যদি আমার নামে প্রপার্টিটা লিখে দাও, তাহলে আমার ভিতরে মানে অন্তত এই জিনিসটা কাজ করবে যে না তুমি আমাকে ছাড়বা না, আমার সাথে তুমি সারা জীবন থাকবা। এরপরে যদি এটা না করো, দেখো আমি তোমার এখন তোমার ভাইয়ের সংসার ছেড়ে তোমার বিয়ে করলাম, এরপরে তুমি আমার 1 বছর 1.5 বছর 2 বছর আমার সাথে মজা মাস্তি করলা, 2-3 বছর পর তুমি আমার ছেড়ে দিলা, তখন আমার কি হবে? আমার যৌবন তো আর সবসময় থাকবে না। আর তোমাকে বিয়ে করার পরে তোমার ভাইয়ের সাথে আমার অনেক ঝামেলা হবে, তোমার ভাইও তো আমাকে এই পরিবারে থাকতেও দিবে না, তোমার ভাইও তোমাকে বুঝাবে, তোমার পরিবারের মানুষটা তোমাকে সবাই বুঝাবে, বুঝিয়ে হয়তো আমার কাছ থেকে তোমাকে সরাই ফেলবে, তখন আমার কি হবে? তখন তো আমার এই কুলকুল 2 কুলে যাবে। অ্যান্ড অবশ্যই তোমার সাথে বিয়ে হবার পরে তোমার ভাইও তোমার অনেক বুঝাবে, গ্রামের লোকজন দিয়ে বুঝাবে, তোমার নানু বাড়ির লোকজন দিয়ে বুঝাবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার বিশ্বাস করবো কেমন করে? পরে আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম যে ভাবি ঠিক আছে। আমি মানে ওনাকে ভাই আসলে অনেকেই বলবে যে এটা কীভাবে সম্ভব, আসলে যে উনি ভাবির প্রতি আমি এতটাই আকৃষ্ট, উনি এটা কেন, উনি যদি বলেন যে আমার জীবন দিয়ে দিতে, আমি আমার জীবনটা ওনারে দিয়ে দিতে পারবো, আমি আমার জীবনটা ওনাকে দিয়ে দিতে পারবো, যে আমি ওনাকে এতটাই ভালোবাসি। সুতরাং মানে আমার এগুলোর কোনো প্রয়োজন নাই। পরে আমি ঠিকই মানে একদম অন্ধের মতো আমার যত প্রপার্টি ছিল, আমার জায়গার সম্পত্তি আমি সব ভাবির নামে লিখে দিই, এবং ভাবির নামে লিখে দিয়ে ভাবিরে বলি যে তাহলে ঠিক আছে এবার চলেন আমরা বিয়ে করে ফেলি। ভাবি আমাকে বলে তুমি একটা ভালো বাসা ঠিক করো, মানে কোথায় থাকবা, আমরা তো আর এখানে থাকতে পারবো না, কোথাও তো থাকতে হবে। পরে চট্টগ্রাম শহরে আমি একটা ভালো ফ্ল্যাট ভাড়া করি, ওইখানে আমি ভাবিকে নিয়ে যাব। তো ভাবি আমাকে ঘুরাইতে আসে, মানে আজকে যাব, কালকে যাব, বা একটু অপেক্ষা করো, একটু ওয়েট করো, চলে যাব, মানে এরকম করে করে ঘুরাইতে আসে। তো আমি বললাম যে ভাবি আপনি আমাকে এরকম করে ঘুরাচ্ছেন কেন, মানে আপনি আমার সাথে চলেন, আমরা দুজনে মিলে বিয়ে শাদী করি, আমরা সংসার করি, আমরা একসাথে থাকি, আপনি আমাকে এরকম করে কেন ঘুরাচ্ছেন? ভাবি আমাকে আমার মেয়েটা আর একটু বড় হোক এটা বলে। তাই আমি বললাম আপনার মেয়ে তো বড়ই হয়েছে, আপনার মেয়ে আর কতটুকু বড় হবে? ভাবি বলে এরকম করো না, মেয়েটা আর একটু বড় হোক, আমি করবো, মানে সব কিছু করবো, ভাই না ভালো, একটু অপেক্ষা করো। এরকম করে সময়গুলো কাটতেছে, মানে কোনোভাবে ভাবিরে আমি মানে করতে পারতেছি না, মানে নিতে পারতেছি না। প্রায় ভাবিরে আমি সয় সম্পত্তি লিখে দেওয়ার পরেও প্রায় 5 মাসের মতো কেটে গেছে, ভাবি আমার সাথে যায় না। কিন্তু যখনই চায় তখনই আমার সাথে শারীরিক সম্পর্ক করে, এটা করো ওইটা করে, বাট আমার সাথে চলে যায় না, মানে পার্মানেন্টলি আমার সাথে কোথাও গিয়ে আমার সাথে থাকে না বা আমাকে বিয়ে করে না। এইভাবে প্রায় 5 মাস পরে একদিন আমার রাগ উঠে গেছে, রাতের বেলায় রাগ উঠে গেছে, যে ওই দিন মানে খুব রাগ হয়েছে যে ভাবি কেন আপনি আমার সাথে এরকম ঘুরাইতে আসেন, আমার সাথে কেন যাবেন না, এরকম রাগারাগির একটা পর্যায়ে ওই মেয়েটা তখন আমার সাথে ঘুমাইছে, ভাবি তখন আমার কাছে আসছে। আসার পরে আমি ওই দিন ভাবির সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করি। ভাবি কী করছে, দরজার কিন্তু সবসময় আমার রুমে আসলে দরজাটা লাগায় আসতো, কথাটা খেয়াল করবেন, মেয়ের কাছে আসলে দরজাটা লাগায় তারপর আসতো। ওই দিন ভাবি দরজা লাগায় নাই, মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা তাদের একটা প্ল্যানিং ছিল, ওই দিন দরজা লাগায় নাই। দরজা না লাগাইয়া ভাবি তখন আসছে, আসার পরে আমি বললাম ভাবি আমি এটা করবো, ভাবি আমাকে দিতেছে না, এবং জোর জবস্তি করে আমি যখন ভাবির সাথে করতে যাই, তখন খাট থেকে পড়ে যায়, একরকম দর্শন করার মতো যখন আমি করতে যাই, হঠাৎ করে ভাইয়া তখন দরজা ধাক্কা দেয়,
এবং দরজা ধাক্কা দিয়ে ভাইয়া দেখি অবস্থা। এই অবস্থা দেখা মাত্র ভাইয়া তখন আমার বলতেছে, কিরে নীরব, এটা তুই কি করতেছিস? আমি তখন নিচের দিকে তাকে আসি। ভাইয়া তখনই আপনার একটা রড ছিল, মানে মানে রডটা দিয়ে ভাই তখন আমাকে কুকুরের মতো মারতে শুরু করে। এবং মারতেছে যে আমার ভাবি তখন দৌড় দিয়ে তার মেয়েটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, ভাই আমার পিটাইতে আসে। এবং পিটাইতে পিটাইতে মানে আমার যে শরীরের হাড়গুলো ছিল, মানে আমার ভাইয়ের মাইট দেখে আমার কাছে মনে হইতেছে যে উনি আজ থেকে 25 বছর আগে রাগটা আমার উপরে নিতেছে। মানে মারতেছে আর আমারে বলতেছে যে তোর কারণে আমার মা মারা গেছে, তোর কারণে শেষ বয়স আমার বাবা আমার মায়ের কাছে ছিল না, তোর কারণে আমার বাবা আমার মা আমার বাবার চিন্তা করতে করতে আমার মা স্ট্রোক করছে, তুই আমার বাবার ভালোবাসা থেকে আমার বঞ্চিত করছিস, তুই আর তোর মা মিলে আমার এরকম করে বিপদে ফেলাইছিস। মানে এগুলো বলতেছেন, আমার পিটাইতে আছে, দরজা কিন্তু খোলে না। এবং একটা সময় ভাই কস্টিপ আছে, তো কস্টিপ দিয়ে আমার মুখটা পেঁচাই ফেলে, কস্টিপ দিয়ে মুখটা পেঁচায়, এরপরে আমার পিঠে ভাইয়া ইচ্ছে করে করে আমার শরীরের হাড্ডিগুলারে ভাঙে, আমার শরীরের হাড্ডিগুলারে ইচ্ছে করে করে মটমট মটমট আমার শরীরের হাড্ডিগুলোকে ভাঙে। শুধু নিঃশ্বাসটা কোনো মতে থাকা অবস্থা আমাকে মেডিকেলে নিয়ে ভর্তি করে, কোনোভাবে নিঃশ্বাসটা থাকা অবস্থায় মেডিকেলে নিয়ে ভর্তি করে। এবং মেডিকেলে নিলে পরে ডাক্তার বলে ওর অবস্থা খুব খারাপ, আমাকে তখন চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় পাঠায় দেয়। বুঝেন আপনি কীরকম অবস্থার মধ্যে পড়ে গেছে। ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা চলে না, আমি চিকিৎসা করতে পারি না। ভাইয়া তখন আমার চিকিৎসার টাকা ভাইয়ে দেয়, আমি এটা অস্বীকার করবো না, ভাইয়ে প্রায় $1,02,000 আমাকে দেয় এবং আমার চিকিৎসা হয়। আমার শরীরের প্রতিটা জায়গায় জায়গায় রড ঢুকিয়ে দেয়, মানে আমার 2টা হাত ভেঙে গেছে, 2টা পা ভেঙে গেছে। এবং একটা পর্যায়ে আমি হসপিটাল থেকে কোনোভাবে সুস্থ হয়ে তখন বাড়িতে আসি। বাড়িতে আসলেই পরে আমার ভাবি তখন আর আমার সাথে কথা বলে না, আমার ভাই তখন আমার সাথে কথা বলে না। মানে আমি যে খাবার খাবো আমার খাবারও দেয় না। এবং ওরা রান্নাবান্না করে ওরা নিজেরা ওদের যে মানে খাবার ওরা খেয়ে ওরা আমার আর খেতে দেয় না, মানে আমাকে খাবার দেয় না। এবং আমি যখন ভাবির কাছে বলে যে ভাবি আমার সম্পত্তিগুলো আমাকে দিয়ে দেন, এখন তো আর আপনি আমাকে বিয়ে করবেন না, কারণ আমার শরীরের যে অবস্থা হয়েছে, আপনি তো আমার সাথে থাকবেন না, আমার প্রপার্টিগুলো আমার দিয়ে দেন, আমার বাপের সম্পত্তিগুলো দিয়ে দেন। উনি আমার বলে কিসের সম্পত্তি, আমি তোমাকে এক কানা করেও দিব না। একটা পর্যায়ে ভাবি তখন এই সম্পত্তিগুলো সবগুলো করলো কি আমার ভাইয়ের নামে লিখে দিল, ভাইয়াকে দিয়ে দিল। এবং ভাইয়াকে দিয়ে দেওয়ার পরে ভাইয়া তখন আমাকে ডিরেক্টলি বলতে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাইয়া যখন সম্পত্তিগুলো নিল, ভাইয়া আমাকে বাড়ি থেকে বের করে দিল। এবং বের করে দেওয়ার পরে গ্রামের অনেক মানুষ আছে, তারা মোটামুটি আমারে কেউ $1, $2, $5, $10, $100, $200 করে আমাকে সাহায্য করতো। ওদের সাহায্য সহযোগিতায় চলতে চলতে শেষ পর্যন্ত আমি আর আমার চিকিৎসা চালাই যেতে পারতেছি না। আমার যে শারীরিক সমস্যা, এই সমস্যার চিকিৎসা করতে পারি না। এক পর্যায়ে আমি একটা ব্যান গাড়ি, মানে আপনার যে হুইল যে চেয়ারগুলো হয় যেগুলো দিয়ে মানুষ মানে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে, আমি এই হুইল চেয়ারে বসে শেষ পর্যন্ত ভাই আমি এত সম্পত্তির মালিক ছিলাম যে কয়েক কোটি টাকার সম্পদ আমার ছিল। আমি এই কয়েক কোটি টাকার সম্পদ হারিয়ে শেষ পর্যন্ত হুইল চেয়ারে বসে আমি হাত পাতলাম ভিক্ষা করার জন্য। আমি ভিক্ষা করতেছি, এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার যে ছেলেটা আমার বাড়িতে কাজ করতো আর কি, ওই যে আপনার আমার বাড়ি পাহারা দিত, আমার গরুর ফার্ম পাহারা দিত, ওর সাথে আমার একদিন দেখা। ও একটা দোকানে চাকরি করে, আমাকে দেখেও অবাক। আমি বিভিন্ন পাড়ায় বিভিন্ন দোকানে গিয়ে ভিক্ষা করতাম, বিভিন্ন বাজারে গিয়া। ও আমাকে দেখে বলতেছে, ভাই আমি তো আপনার চিনছি, আপনি তো অমুক। পরে সে আমারে বলে, আমি তার মুখ থেকে তখন জানতে পারি যে সে আমারে 20,000 টাকা দেয়, অস্বীকার করবো না, 20,000 টাকা দেয়, দিয়ে আমারে বলে, ভাই আপনি আমার মাফ করে দিয়েন, আমি গরিব মানুষ, 1,00,000 টাকা লোভে পড়ে আমি একটা কাজ করছি। আমি বললাম, কী কাজ করছো? আমাকে বলে, আমি 1,00,000 টাকা লোভে পড়ে আপনার ভাইয়ার ওই কথায় রাজি হয়েছি, আপনার ভাইয়া আমাকে 1,00,000 টাকা দিছে, আর যে গরুগুলো আছে, আপনি যে গরু চুরি হয়েছে বললেন, আপনার যে গরুগুলো চুরি হয়েছে এগুলো আসলে চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, এই সবই আপনার ভাইয়া নিয়েই বিক্রি করছে। মানে আপনার ভাইয়া রাতের মধ্যে গাড়িয়ে না সব গরু নিয়ে গেছে, কোনো ডাকাত আসে নাই। এবং আপনার ভাইয়া আমাকে পিস মরা এইভাবে বান্ধিয়া রাখছে, আমাকে যেভাবে শিখাই দিছে আমি এভাবেই করছি, আমাকে 1,00,000 টাকা দিছে, আমি এই জন্য ভাইয়া এই কাজ করছি। আমি বললাম, আমার ভাইয়া করছে? বলে, হ্যাঁ ভাইয়া করছে। কিন্তু বিশ্বাস করেন, এই ঘটনার কিছুদিন আগে আমি আমার ভাইয়ার নামে জায়গায় সম্পত্তি, মানে বাবার সম্পত্তিগুলো লিখে দিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি এই ভাইয়ের নামে আমার বাবার প্রপার্টিগুলো অর্ধেক লিখে দিলাম, তাও প্রায় 2 কোটি টাকার সম্পদ আমি আমার ভাইয়ের নামে লিখে দিলাম। অথচ আমার ওই 7টা গরু আর কয় লাখ টাকায় দাম হইতো, ভাই আমার 7টা গরু বিক্রি করলো। এটা আমি সহ্য করার মানে শুনে আমার ভিতর তখন মনে হলো যে আরে আমি তো আমার বউরে ছাড়ছি আমার ভাবির কারণে। আমি আস্তে আস্তে করে যখন ফারিয়ার মায়ের সাথে যোগাযোগ করার পরে আমি জানতে পারি যে ফারিয়া কোনোদিনও তার ওয়াইফের মানে তার ইয়ের সাথে, আপনার স্বামী মানে তার ওই হৃদয়ের সাথে ফারিয়ার কোনো সম্পর্ক ছিল না। আমি যেটা শুনে যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এবং আরও বেশি অবাক হলাম, আমি আমার বউ ফারিয়ার সাথে যোগাযোগ করে যে মানে ফারিয়া আমার ওই ভাবির ঘরে আরেকটা মহিলা কাজ করতো, একটা মহিলা থাকতো,
ওই মহিলার মুখ থেকে আমি জানতে পারি, ওই মহিলা আমাকে বলে যে আমি যেদিন রাতের বেলায় গিয়া ফারিয়াকে পিটাইছি বা ভাবি আমাকে ফোন দিয়া বলছে যে মধ্যরাতে মানে ভাবির ঘরে ফারিয়া আসছে, এটা মিথ্যা কথা। সন্ধ্যা রাতে ফারিয়া ওর মামাতো ভাই আসে, আসার পরে ভাবি তখন মানে ও ভাবির ঘরে শুয়ে আছে, ওর মামাতো ভাই আসে, আসার পরে ভাবি নাকি ওরে বলে, মানে ফারিয়া নাকি বলে যে ওরে তো আপনাদের নীরব সহ্য করতে পারে না, মামাতো ভাইরে বিদায় করে দিই। ভাবি নাকি তখন বলে যে এত রাতের বেলায় বিদায় করে লাভ কি, ও যে তোমার আমার দেবর যেহেতু নাই, ওরে ঘরের মধ্যে দিয়ে দাও, ও একা একা থাকুক, তুমি আমার সাথে থাকো। আমার বউ নাকি বললো যে দেখুন আপনার দেবর তো সন্দেহ করবে। ভাবি নাকি তখন ফারিয়ারে বলতেছিল সন্দেহ করবে কেন, কিসে সন্দেহ করবে, তুমি তো আমার সাথেই আসো, তুমি আমার সাথেই ঘুমাইবা, সন্দেহ কেন? আর সকালবেলা ও আসার আগে তুমি তোমার ভাইয়ের বিদায় করে দিও, এত রাতের বেলায় ছেলেটা আসছে তার বোনের বাড়িতে, তার বিদায় করো না। সন্ধ্যা রাতে আমার বউ কিন্তু চলে গেছে ফারিয়া, মানে সন্ধ্যা রাতেই চলে গেছে সালমা ভাবির কাছে। কিন্তু সালমা ভাবি আমাকে বললো আমি মানে বাড়ির কাছাকাছি আসছি নাকি, পরে ফারিয়া নাকি আমার ভাবির কাছে গেছে। তার মানে এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা কথা, মানে পরিপূর্ণভাবে মিথ্যা কথা। এইটা ওই বাসায় যে একটা মানে কাজের বুয়া ছিল, একটা কাজের মহিলা ছিল আমার ভাবির বাসায়, সালমা ভাবির বাসায়, ওই মহিলা আমারে বলছে যে ঘটনাটা এরকম এরকম। এবং প্রথমে আমাকে সালমা বলছে, সালমা বলার পর আমি তখন বিশ্বাস করি নাই। আমি বললাম যে না, তুমি হয়তো নিজে বাঁচার জন্য মিথ্যা বলছো, বলে তুমি ওই মহিলার জিজ্ঞেস করো। এবং ওই মহিলাকে জিজ্ঞেস করার পরে মহিলা আমাকে বলছে যে না, এটা সত্য কথা, আপনার বউ এমনি এমনি ঘটনাটা এইভাবে করছে। মধ্যরাতে আপনার বউ আমাদের ঘরে আসে নাই, সন্ধ্যা রাতে আপনার বউ চলে আসছে, আপনার বউ আসার পরে তার মামাতো ভাই আসছে, এবং আপনার বউ বারবার বলছে যে তার মামাতো ভাই বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আপনার ভাবি সালমা বলছে যে না, বিদায় করো না, এত রাতের বেলা ছেলেটা আসছে, ওরে ঘরে থাকতে দাও, তুমি আমার সাথে থাকো, কিচ্ছু হবে না। অথচ ভাবি এমন এক মাস্টার প্ল্যানিং করলো, ওই ভাবির প্ল্যানিংয়ে আমি তখন আমার ওই মানে আমার হৃদয়ের মাইরে আমি তখন আমার বউরে আমি তালাক দিয়ে দেই। এবং এই সুযোগটায় ভাবি তখন কাজে লাগে, মানে একটু একটু করে সবার কাছ থেকে আমাকে আলাদা করে নেয়। এবং এই সব কিছু শুধু আমার ভাবির প্ল্যানিং ছিল না, আমার ভাইয়ারও প্ল্যানিং ছিল। ভাইয়া ভাবি প্ল্যানিং করেই কিন্তু আমাকে এই পর্যন্ত ডাবায় বা আমার এই ক্ষতিটা করে। ভাই এখন আমি রাস্তার ফকির, মানে যদি আমাকে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করে বা মাসে মাসে আমাকে, মানে আপনার কাছে বলতে দ্বিধা নাই, আমাকে মাসে মাসে 5,000 টাকা দেয় আমার বউ ফারিয়া, ওর যেখানে বিয়ে হয়েছে ও স্বামীর কাছ থেকে যে খরচের টাকা নেয় ওইখান থেকে মাসে মাসে 4-5 হাজার টাকা আমাকে দেয়। তারপরও আমার মানুষের কাছে হাত পাতা লাগে, এমন এক জীবন নিয়ে আসি, যদি আত্মহত্যা মহাপাপ না হতো তবে আমি অনেক আগে আত্মহত্যা করে মরে যেতাম, এই দুনিয়াতে আমি বেঁচে থাকতাম না। আপন ভাই, আমি আপনার কাছে আমার একটাই আকুল আবেদন, অনেকে অনেক কিছু চায়, আমি আপনার মাধ্যমে আমি চাই আপনি আমার জন্য দোয়া করেন, বা আপনার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে বলেন তারা যেন আল্লাহর কাছে বলে আল্লাহ যাতে আমার হয়টা কমাই দেয়, আমাকে যাতে পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যায়। আমি না ভাই এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না, এই কষ্ট সহ্য করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যদি পারেন আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার হয়টা কমিয়ে দেয়, আমাকে যাতে তাড়াতাড়ি আল্লাহ তার কাছে নিয়ে যায়। আমার ওই ডিভোর্সপ্রাপ্ত বউয়ের কাছ থেকে মাসে 4-5 হাজার টাকা নিয়ে চলা আমার জন্য বড় কঠিন হয়ে দাঁড়াইছে ভাই। আমি নিজের শরীরে চিকিৎসা করতে পারি না, প্রতিটা রাতে আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, আমার শরীরের ব্যথায় আমি আল্লাহরে ডাকতে রাখতে গলাটা শুকিয়ে ফেলি। আপন ভাই, আমার গল্প রেকর্ড করবেন কি করবেন না সেটা আমি জানি না, পারলে আমার সাথে একটু যোগাযোগ করেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই নীরবের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমি একটা কথা মাঝে মাঝে সবাইকে বলি, আপনাদেরকেও বলি বা সবাইকে বলি, এই দুনিয়াতে না খুব বেশি ভালো হতে চাইেন না, এই দুনিয়াতে সবার কাছে ভালো হইতে চাইেন না, এই দুনিয়াতে আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলি যে আমাদের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, আমাদের পৃথিবীতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তো আর কেউ বেশি ভালো মানুষ হতে পারে না, ভালো হতে পারে না। এই নবীও কিন্তু পৃথিবীর সব মানুষের মন জয় করতে পারে নাই, আদৌ নবীকে অনেকেই গালি দেয়। তাহলে আপনি একটা মানুষ হয়ে কিভাবে সবার মন জয় করবেন ভাই? আমরা দুনিয়াতে কিছু মানুষ আছে, আমরা সবার মন জয় করার জন্য চেষ্টা করি, কিন্তু সবার মন জয় করে থাকা যাবে না। আপনি শুধু চিন্তা করবেন যে কিছু সংখ্যক মানুষ যারা আপনাকে ভালোবাসে, এই কয়েকজন মানুষের মন জয় করে চলেন, তাতেই হবে। আপনি জানেন এই পৃথিবীতে আপনি যতই ভালো মানুষ হন না কেন, কেউ না কেউ আপনাকে গালি দিবেই, কেউ না কেউ আপনার পিছনে কাঠি করবেই, কেউ না কেউ আপনার বদদোয়া করবেই, এটাই বাস্তব। তো এই নীরব অনেক বেশি ভালো হইতে চাইছিল, তার বাবা জেনে শুনে বুঝে কতটুকু বুঝার পরে সে গিয়াসকে এবং গিয়াসের মাকে বাড়ি থেকে বের করে দিছে, কতটুকু বোঝার পরে। এবং এই গিয়াস আমার কাছে মনে হয় যে নীরবকে যে প্রথমে মসজিদের ইমাম সাহেব বলছিল, এটাও গিয়াসে শিখিয়ে দেওয়া। এবং গিয়াস এমন এক মাস্টার প্ল্যানিং করছে, চিন্তা করেন, বাবার কবরে এসে কান্নাকাটি করতো, বাবার কবর জিয়ারাত করতো, কিন্তু নীরব যদি কোনো টাকা দিত নীরবের কাছ থেকে নিত না, বলতো যে না আমি নিব না।
এবং এমন কৌশলে এমন মাস্টার প্ল্যানিং করে সুইয়ের মতো নীরবদের পরিবারে ঢুকেছে, পরিশেষে ফাল হয়ে বেরিয়েছে। ফেলে দেওয়া থুতু কখনো মুখে নিয়েন না। ফেলে দেওয়া থুতু মুখে নিলেই এটা যে ময়লা আছে ওই ময়লা আপনার পেটে যাবে আর আপনি রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। এই জন্য ফেলে দেওয়া থুতু কখনো মুখে নেওয়ার চেষ্টা করেন না। যেটা নীরব করেছে তাই তো সে আজকে রাস্তার ভিখারি হয়েছে। যাই হোক, সবাইকে আমি অনুরোধ করব, নীরবকে নিয়ে যদি আপনার কোনো কথাবার্তা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আজকের মতো এখানেই বিদায়। হ্যাঁ, দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।